অধ্যায় ৫ কাজ, শক্তি ও ক্ষমতা, ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার। সূচনা, ইন্ট্রোডাকশন। কাজ, শক্তি, ক্ষমতা এই তিনটি শব্দ দিয়ে আমরা অতি পরিচিত। আমরা দৈনন্দিন জীবনে কাজের শব্দটিকে শারীরিক কিংবা মানসিক যে কোনো কাজের জন্য ব্যবহার করে থাকি। তাই সাধারণত কোনো কিছু করার নামই হচ্ছে কাজ। যখন রিক্সাওয়ালা রিক্সা টানে, যে কাজ করে তার হচ্ছে কুলি যখন মাল বহন করে, এবং যে কাজ করে তার হচ্ছে ঘোড়া যখন গাড়ি টানে। এটি যে কাজ করে তার হচ্ছে এটি থেকে স্পষ্ট যে তার হচ্ছে স্পষ্ট দৈনন্দিন জীবনে তার হচ্ছে কোনো নির্দিষ্ট অর্থে তার হচ্ছে ব্যবহৃত না হয়, ব্যবহৃত হয়ে থাকে। পদার্থবিজ্ঞানের কাজ বলতে এটি নির্দিষ্ট অর্থকে বোঝানো হয়ে থাকে। আমরা ক্ষমতা ও শক্তি উভয় সাধারণভাবে ইহকে অর্থ ব্যবহার করি, কিন্তু প্রকৃতপক্ষে এরা এক নয়। এই অধ্যায়ে কাজ, ক্ষমতা, শক্তির এবং প্রকৃত অর্থ ব্যাখ্যা এবং এদের সম্পর্কিত বিভিন্ন সম্পর্ক আলোচনা করা হবে। কাজ শক্তির সর্বোচ্চ ধারণা, ইউনিভার্সাল কনসেপ্ট অফ ওয়ার্ক ইন এনার্জি। কাজ হচ্ছে ওয়ার্ক, আমরা কোনো কিছু করাকে কাজ বলে, যেমন হচ্ছে পড়াশোনা করা, কারখানায় কাজ করা, সাইকেল চালানো ইত্যাদি। বিজ্ঞানের ভাষায় কাজের অর্থ আলাদা। বল প্রয়োগ করলে, বস্তুটা স্মরণ করলে তখনই কেবল কাজ হয়ে থাকে। যেমন একটি বইকে টেবিলের উপর থেকে নিচে থেকে ফেলে দেওয়া হলো, মাথায় বোঝা নিয়ে একজন লোক সিঁড়ি বেয়ে উপরে উঠলো। এই দুটি কাজের উদাহরণ হচ্ছে কাজ বোঝায়। প্রথম ক্ষেত্রে অভিজ্ঞাসা বলের স্মরণ হচ্ছে, আর দ্বিতীয় ক্ষেত্রে অভিজ্ঞাসা বলের বিপরীতে স্মরণ হয়েছে। তাই উভয় ক্ষেত্রে এই কাজ হয়েছে, কিন্তু একজন লোককে কাঁধে বোঝা নিয়ে এক স্থান হতে অন্য স্ত্রী খুব ক্লান্ত হয়ে পড়লেও কোনো কাজ হবে না, কারণ বোঝাটির কোনো স্মরণ হচ্ছে না। এই আলোচনা থেকে বোঝা যায় যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে তার হচ্ছে সেই বস্তুর স্মরণ ঘটে কেবল মাত্র তখনই কাজ করা যায়, কিন্তু বস্তুর প্রয়োগ করলেও যদি বস্তুর স্মরণ না ঘটে তাহলে কোনো কাজ হয় না। এই বল এস পরিমাণ স্মরণ হলে কাজ ডব্লিউ ইকুয়াল টু এফ এস। কাজ একটি স্কেলার রাশি, ভেক্টর আকারে লিখলে হবে এফ ইন্টু এস। আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে কাজের অনেক উদাহরণ দেখতে পাই। ছেলেরা ফুটবল খেলছে, রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, ফেরিওয়ালা জিনিস বিক্রি করছে, কৃষক গরু লাঙ্গল চালাচ্ছে ইত্যাদি। নিচের উদাহরণগুলো লক্ষ্য করা যাক। মিলন বই হাতে নিয়ে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। 2, রানা 2 হাত দিয়ে জোরে দেওয়াল ঠেলছে। 3, রিমি ইটি খেলনাকে ঠেলে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠিয়ে দিল। যেহেতু বল প্রয়োগ করে বস্তু গতিশীল হলেই কেবল কাজ হয়ে থাকে, তাই প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে কোনো কাজ হয়নি, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কাজ হয়েছে। আবার এই বল প্রয়োগে তার হচ্ছে এস স্বর্ণের কোনো থিটা কোণ উৎপন্ন করে, এবং বল ও স্বর্ণের উপাংশের গুণফল কাজের পরিমাণ হিসাব করা হয়। অর্থাৎ কাজ ইজিক্যাল টু বল গুণ হচ্ছে বলের দিকে স্বর্ণের উপাংশ, বা ডব্লিউ ইজিক্যাল টু এফ এস কস থিটা। তাই কাজকে নিম্নোক্ত উপায়ে সংজ্ঞায়িত করা যায়। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর স্মরণ ঘটলে বস্তুর বল এবং বলের অভিমুখে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। একক কাজের এসআই একক হচ্ছে জুল বা হচ্ছে নিউটন মিটার। খাঁচা বা একটি স্কেলার রাশি এক নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুর 1 মিটার স্মরণ ঘটানো হলে তাদেরকে 1 নিউটন মিটার বা 1 জুল বলা হয়ে থাকে। কাজের অভিকর্ষণীয় একক হচ্ছে কেজি মিটার। কাজের মাত্রা এফ ডব্লিউ ইকুয়াল টু এফ এস এফ ইন্টু এস ইকুয়াল টু হচ্ছে এম এল পার টি স্কোয়ার ইন্টু এল ইকুয়াল টু এম এল স্কোয়ার পার টি স্কোয়ার। তারপর হচ্ছে অনুধাবনমূলক কাজ, বল ও স্মরণ দিকরাশি হওয়া সত্ত্বেও কাজ স্কেলার রাশি কেন? কাজ ও বলের তারপর হচ্ছে স্মরণের ডট গুণফল, অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু এফ ডট এস এফ এস কস থিটা। যেহেতু ডট গুণন একটি স্কেলার রাশি, তাই বল ও স্মরণ ভেক্টর হওয়ার সাথেও কাজ স্কেলার রাশি। কাজ হওয়া এবং না হওয়ার কারণ কি লিখো। নিচের ঘটনাগুলো উপরে কাজ হওয়া এবং না হওয়ার কারণ জেনে নাও। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, যে কোনো মুহূর্তে পৃথিবীর স্মরণের অভিমুখে ওই বৃত্তচাপের স্পর্শক বরাবর হয়, কিন্তু সূর্য পৃথিবীর যে মহাকাশে আকর্ষণ করে তা সবসময় পৃথিবীকে সূর্যের অভিমুখে বৃত্তচাপের ব্যাসার্ধ বরাবর কেন্দ্র অভিমুখে ক্রিয়া করে। অতএব সূর্যের আকর্ষণ বলের অভিমুখ এবং পৃথিবীর স্মরণের অভিমুখ পরস্পরের উপর লম্ব হওয়ায় পৃথিবীর আবর্তনের সময় সূর্যের মহাকাশ বল দ্বারা ক্রিয়া করে না। হাতে একটি ব্যাগ নিয়ে সমতল পথ হাঁটলে ব্যাগের ওজন না তার হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কোনো অভিকর্ষ বল কোনো কাজ করে না, কারণ সমতল পথে হাঁটে তার হচ্ছে ব্যাটারির অনুভূমিক রেখা বরাবর এবং অভিকর্ষ বলের লম্ব দিকে হয়ে থাকে। তাই ব্যাকটেরিয়া স্মরণ হলেও তার হচ্ছে অভিকর্ষ বলের দ্বারা কোনো কাজ হয় না। অতএব এক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজহীন বল। কিন্তু ব্যাগ নিয়ে উঁচু নিচু পথে হাঁটলে অভিকর্ষ বল কাজ করে। একটি পাথরে বেঁধে দড়ি বেঁধে ঘোরালে তা হচ্ছে পাথরটি হাতের আঙুলের চারপাশে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এখানে দড়িটা যে টান হলো অভিকেন্দ্র বল, অতএব পাথরটি ঘুরবার সময় দড়ির টান বা কোনো কাজ করবে না। পানি থেকে শত তুলে আনা, তারপর হচ্ছে একটি চিংড়ি মাছকে মাটির উপরে রাখো, তারপর এবার কাঠি দিয়ে দূর থেকে তারপর হচ্ছে মাছটির গায়ের দিকে ঠেলে দাও। কি দেখতে পাবে? চিংড়ি মাছটি সোজা উপর দিকে লাফ দিবে। এক্ষেত্রে চিংড়ি মাছটি কর্তৃক কোনো কাজ হবে কি? কাজের সংখ্যা থেকে আমরা জানি বল ক্রিয়া করলেও তার বল ক্রিয়া করলেও যদি বলের প্রয়োগ বিন্দু সরণ এস ইকুয়াল টু 0 হয় এবং তবে কাজ ডব্লিউ ইকুয়াল টু 0 হয়। যদি বলের প্রয়োগের বিন্দু থেকে সরণের অভিমুখের লম্ব দিকে হয়ে থাকে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে কস থিটা ইকুয়াল টু এই 0 হবে এবং ডব্লিউ ইকুয়াল টু 0 হবে। তাই এক্ষেত্রে কোনো কাজ হয়নি। একজন ব্যক্তি তারপর স্রোতের বিপরীতভাবে এমনভাবে সাঁতার কাটছে যে
নদীর তীরের সাপেক্ষে স্থির রয়েছে, তারপর হচ্ছে ওই ব্যক্তি তারপর হচ্ছে কি কোনো কাজ করছে? ব্যাখ্যা করো। ব্যক্তিটি কোনো কাজ করছে না কেন? স্রোতের থেকে সৃষ্ট বলকে তারপর হচ্ছে প্রশমিত করে ওই বিন্দুকে এটি বিন্দুতে বল প্রয়োগ করতে হচ্ছে। এখন না যেহেতু তীর সাপেক্ষে তারপর হচ্ছে ওই বলের বিন্দুর অনুসরণ হচ্ছে না, তাই ওই বিন্দুতে তারপর হচ্ছে কর্তৃকা বিহিত কাজ শূন্য হবে। অর্থাৎ সেই ব্যক্তি তারপর হচ্ছে কোনো কাজ করছে না। 5.1.3 তো কয়েকটি বিশেষ ক্ষেত্রে কাছে একাধিক বল তার কাছে যদি বস্তুতে একাধিক বল প্রযুক্ত হয়ে থাকে, তাহলে ওই বলগুলো দ্বারা কাজের মোট পরিমাণ প্রতিটি বল দ্বারা কাজের যোগফলের সমান হয়ে থাকে। বলগুলির লব্ধি দ্বারা কাজের পরিমাণ একই হয়ে থাকে। বলের দ্বারা কাজ চলন্ত যদি চলন্ত একটি ফুটবলে পা দিয়ে তার গতির দিকে বল প্রয়োগ করা হয় থাকে, তাহলে ফুটবলটি বলের ক্রিয়ার দিকে সরে যায়। গাছে থেকে এটি মাটিতে ফেলে দিলে তা হচ্ছে অভিকর্ষের প্রভাবে নিচে পড়ে যায়। উভয় ক্ষেত্রে কাজে ধনাত্মক বা বলের দ্বারা কাজ বোঝা হয়ে থাকে। অতএব বলা যায় বল প্রয়োগের ঘেয় করার ফলে যদি কোনো বস্তুর প্রয়োগ বিন্দুর অভিমুখে সরে যায় বা বলের দিকে সরণের উপাংশ থাকে, তাহলে তাদের বলের দ্বারা কাজ বোঝানো হয়ে থাকে। এক্ষেত্রে অভিকর্ষের দ্বারা কাজ হচ্ছে ধনাত্মক কাজ, বলের দিয়ে গিয়ে কাজ হলো স্থিতিস্থাপক হ্রাস পায় এবং হচ্ছে গতিশক্তি বৃদ্ধি পায়। বলার দ্বারা কাজ হচ্ছে 0 ডিগ্রি ইজ ইকুয়াল আর লেস দেন থিটা, থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি। বলার বিরুদ্ধে কাজ একজন লোক মাটি থেকে একটি চালের বস্তা মাটির মাথার উপর লইব, আবার একটি বইকে মেঝে থেকে আলমারিতে তুললো। এই দুটি ক্ষেত্রে অবশ্যই বলের বিরুদ্ধে কাজ করা হয়ে থাকে। সুতরাং এটি বস্তুর ওপর গিয়ারত বলের বিপরীত দিকে বস্তুটিকে সরানো হলে বলের বিপরীতে অভিমুখের বিপরীতের দিকে বল প্রয়োগের বিন্দু সরে যায়। তবে বলের বিরুদ্ধে কাজ হচ্ছে বোঝায়। এক্ষেত্রে বলের বিপরীতে কাজের ঋণাত্মক কাজ, বলের বিরুদ্ধে কাজ হলো স্থিতি শক্তি বৃদ্ধি পায়। বলের বিরুদ্ধে কাজের ক্ষেত্রে 90 ডিগ্রি ইজ লেস দেন থিটা আর 80 ডিগ্রি আর 90 ডিগ্রি ইজ লেস অর ইকুয়াল দেন, এখানে 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি ইজ লেস অর ইকুয়াল দেন 180 ডিগ্রি। শূন্য কাছে ও কার্যহীন বল তার হচ্ছে কোনো বস্তুর ভরের এবং বল প্রয়োগের লম্ব বরাবর সরণ করলে বস্তুর বল দ্বারা কাজ শূন্য হয়ে থাকে এবং কোনো কাজ হয় না। সেক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে থাকে এবং কাজ ইজ ইকুয়াল টু এফ এস কস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। এক্ষেত্রে সরণের অভিমুখে তার হচ্ছে বলের উপাংশ শূন্য হয়ে থাকে। এই বলকে কার্যহীন বলা হয় থাকে। সুতরাং যে বল প্রয়োগে বস্তুর সরণ অভিমুখের সমকরণ ঘটে হলো কার্যহীন বল বলে। অভিকেন্দ্র বল এটি কার্যহীন বল, তারপর অনুধাবনমূলক কাজ। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে কিন্তু কাজ করছে না কেন? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে কিন্তু কোনো কাজ করছে না, এটার কারণ হলো প্রতি মুহূর্তে পৃথিবী সরণ করছে মহাকর্ষ বলের লম্ব দিকে। ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা ইকুয়াল টু এফ এস কস 90 ডিগ্রি ইকুয়াল টু 0 হয়, তাই কোনো কাজ হয় না। কী কী শর্তে কাজ শূন্য হয়ে থাকে? কাজ শূন্য হওয়ার শর্ত হচ্ছে সরণ যদি শূন্য হয়ে থাকে তবে ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু 0 ইকুয়াল টু 0 হয়। বল ও সরণের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হলে এফ এস কস 90 ডিগ্রি ইকুয়াল টু 0 হয়ে থাকে। সংরক্ষিত বলের প্রভাবে কোনো বস্তুর বৃত্তাকার পথে ঘুরে তখন কাজ শূন্য হয়ে থাকে। 5.2 বল, সরণ এবং কাজ। ফোর্স, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ওয়ার্ক। মনে করো এটি মার্বেল, তারপরে হচ্ছে এর ভর হচ্ছে এম এবং ভি নট বেগে গতিশীল হতে এই মার্বেলের বল প্রয়োগ করা হয় হলো, তার হচ্ছে বল ফলে পরিবর্তিত হলে ভি হলো, তাহলে বল প্রয়োগের আগে তার হচ্ছে হাফ এম ভি নট স্কোয়ার, তারপর হচ্ছে বল প্রয়োগের পর তার হচ্ছে গতিশক্তি হাফ এম বি স্কোয়ার। তারপর সেক্ষেত্রে ইত কাজের গতিশক্তির পার্থক্য সমান হয়ে থাকে। কাজ গতিশক্তির পরিবর্তন ডব্লিউ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার মানে হচ্ছে হাফ এম ভি নট স্কোয়ার। গতিশক্তির সমীকরণ থেকে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এখানে এই যেগুলো ত্বরণ, এস যেগুলো সরণ এবং হাফ এম দ্বারা উভয় পাশে গুণ করে পাই। হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু হাফ ইউ স্কোয়ার প্লাস এম ইন্টু 2as, বা হচ্ছে হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু হাফ ইউ স্কোয়ার প্লাস এম এস, বা হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু হাফ ইউ স্কোয়ার প্লাস এফ এস, যেহেতু এফ ইজ ইকুয়াল টু এম এ, বা হচ্ছে হাফ এম বি স্কোয়ার মাইনাস এম ভি নট স্কোয়ার ইকুয়াল টু এফ এস। সমীকরণ 4 এবং 8 হতে পাই ডব্লিউ ইকুয়াল টু এফ এস। যদি সরণ অভিমুখে প্রযুক্ত বল বিবেচনা করে বলের দিকে সরণের উপাংশ বিবেচনা করি, তাহলে অনুযায়ী ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। ভেক্টর আকারে যদি সরণ অভিমুখে প্রযুক্ত বলের বিবেচনা না করে বলের দিকে সরণের প্রযুক্ত করা হয় উপাংশ বিবেচনা করা হয় থাকে, তাহলে 3 অনুযায়ী হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা ভেক্টর আকারে লিখলে ডব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। সুতরাং বলা যায় যে বল ও সরণের স্কেলার গুণফল হলো কৃতকাজ, অর্থাৎ সরণ ও সরণ অভিমুখে বলের উপাংশের গুণফলই হলো কৃতকাজ। কাজের সাধারণ সংজ্ঞা থেকে দেখা যায় যে বল ক্রিয়া করলেও তার হচ্ছে যদি এই প্রয়োগে এস ইকুয়াল টু 0 হয়ে থাকে, তাহলে কিন্তু কাজে ডব্লিউ ইকুয়াল টু 0 হয়। আবার যদি বল প্রয়োগের ফলে বিন্দু সরণ বলের অভিমুখে লম্বা হয়ে থাকে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস 90 ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ কোনো সচল বস্তুর সরণের লম্ব দিকে একাধিক বল বস্তুটির উপর ক্রিয়া করতে পারে। এই বলগুলি সরণের অভিমুখের সাথে 90 ডিগ্রি কোণে থাকলে বস্তু সরণের সময় এই বলগুলি কোনো কাজ করে না। তারপর হচ্ছে এই ধরনের কাজকে কাজহীন বলা বলে থাকে। কোনো বস্তুকে সমান্তরালতে ঘোরালে কাজ করা হয় কি ব্যাখ্যা করা। কোনো বস্তুকে তার হচ্ছে সমান্তরালতে ঘুরলে কাজ হয় না। এক্ষেত্রে বস্তুর উপর হাত দ্বারা তার
রশির মাধ্যমে প্রযুক্ত টান বা বল কেন্দ্রমুখী বল রূপে কাজ করে। তারপর প্রতিটি ক্ষুদ্র মুহূর্তে প্রযুক্ত বল এফ এবং সংশ্লিষ্ট ক্ষুদ্র সরণ ডিএস এর মধ্যকার কোণ 90 ডিগ্রি। এফ এর দিকে বৃত্তের কেন্দ্র বরাবর এবং ডিএস এর মোটরের বৃত্তের স্পর্শক বরাবর, তাই কাজে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা ইকুয়াল টু এফ এস কস 90 ডিগ্রি ইকুয়াল টু 0 হয়। 5.3 তারপর ধ্রুব বল এবং পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। ওয়ার্কার ডান বাই কনস্ট্যান্ট ফোর্স অ্যান্ড ভেরিয়েবল ফোর্সেস। বল সাধারণত দুই প্রকার হয়ে থাকে, ধ্রুব বল এবং পরিবর্তনশীল বল। এখন আমরা ধ্রুব বল এবং পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আলোচনা করবো। তারপর 5.3.1 তারপর ধ্রুব বল, তারপর গতিরিক্ত কৃত কাজ ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স, তারপর বিকাশ বলার প্রভাবে তারপর কোনো বস্তুকে অল্প উচ্চতায় তারপর উপরে উঠানো এবং পানি নিচে হয়ে থাকে উচ্চতা মান কম হওয়ায়, তারপর সেক্ষেত্রে অফিস বল বা স্থির বা ধ্রুব বল। এবং যেহেতু এফ ইকুয়াল টু এমজি, তারপর উচ্চতা কম হয় জি এর মানে স্থির ধরা যায়, সুতরাং ধ্রুব অর্থাৎ সময়ের প্রেক্ষিতে বলের মান এবং দিকে পরিবর্তন না হলে তাকে স্থির বা ধ্রুব বল বলা হয় থাকে। মনে করি এই বিন্দুতে অবস্থিত এটি বিন্দুর এ বি বরাবর এফ বল প্রযুক্ত হয়। তারপর এই বিন্দু হতে বি বিন্দুতে যেতে তারপর দূরত্ব অতিক্রম করলে তাহলে কিন্তু কাছে যেগুলো বলার মান ইন্টু বলের রেখা বরাবর স্মরণের মান ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। তারপর যদি বল প্রয়োগের পরে তারপর বস্তুর হাতের রেখা প্রয়োগ বিন্দু স্মরণ হয়ে থাকে, তারপর বিপরীত দিকে বি ইকুয়াল টু এস হয়। তবে তারপর কৃত কাজ ইকুয়াল টু বলের মান গুণ বলের ক্রিয়া রেখা বরাবর স্মরণের মান, তারপর ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু মাইনাস এস ইকুয়াল টু মাইনাস এফ ইন্টু এস। তারপর ঋণ চিহ্ন দ্বারা তারপর স্মরণ এবং বিপরীতমুখী বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। সাপের গায়ে তারপর লাঠি খোঁচা দিয়ে তারপর যদি সাপ তোমার দিকে এতে আসে তখন ঋণাত্মক আছে ডব্লিউ ইকুয়াল টু মাইনাস এফ এস। আমরা মনে করি একটি বস্তুর উপরে পরিমাণ বল এবি অভিমুখে প্রযুক্ত হওয়ার ফলে এই বস্তুটি অভিমুখের সাথে থিটা কোণ উৎপন্ন করে এস পরিমাণ দ্রুত সরে গিয়ে সি বিন্দুতে পৌঁছালো, তাহলে বলের ক্রিয়া রেখা বরাবর তারপর বস্তুর সরণ এবি ইকুয়াল টু এস কস থিটা, এবি ইকুয়াল টু এস কস থিটা, বিসি লম্ব এবি কিন্তু কাছে ডব্লিউ ইকুয়াল টু বলের মান গুণ বলের ক্রিয়া রেখা বরাবর স্মরণের মান বা ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তারপর বলের মান ইন্টু বলের দিকে স্মরণের উপাংশের মান, তারপর ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা স্মরণের মান গুণ স্মরণের দিকে বলের উপাংশের মান। তারপর উভয় ক্ষেত্রে তারপর কাজের পরিমাণ একই। ভেক্টর বীজগণিতের সাহায্যে কাজকে নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায়। কাছে বল এবং স্মরণ না তারপর দুটির মাধ্যমে স্কেলার গুণফল দ্বারা পরিমাপ করা থাকে। মনে করি বল এফ একটি ভেক্টর রাশি বা দিক রাশি এবং স্মরণ এস একটি ভেক্টর রাশি এবং দিক রাশি। অতএব কাজে যেগুলো রয়েছে বল ইন্টু স্মরণ, তারপর এফ ডট এস এফ এস কস থিটা এস কস থিটা এফ এর দিকের স্মরণের উপাংশ ভয় অংশের রেখা থিটা ইকুয়াল টু এফ ওয়াইসের মধ্যবর্তী কোণ। ধনাত্মক কাজ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে তারপর অর্থাৎ বলের দিকে কোনো বস্তুর স্মরণ হয় যখন ডব্লিউ ইকুয়াল টু এফ ডট এস ইকুয়াল টু এফ এস কস থিটা ইকুয়াল টু এফ এস কস 0 ইকুয়াল টু এফ এস কস 0 ইকুয়াল টু 1। এখানে কাজে ধনাত্মক পজিটিভ কথা থিটা আসুক কখন হলে কাজে ধনাত্মক ধনাত্মক হলে তারপর বলের কাছে বোঝানো হয়ে থাকে এবং ধনাত্মক কাজের ক্ষেত্রে গতিশক্তি বৃদ্ধি পায় এবং ত্বরণ হয়ে থাকে শূন্য কাছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে এফ ডট এস ইকুয়াল টু কস থিটা এফ এস ডট এস ইকুয়াল টু কস 90 ডিগ্রি ইকুয়াল টু 0, তারপর কস 90 ইকুয়াল টু 0। অর্থাৎ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে তারপর বল দ্বারা কাজের পরিমাণ শূন্য হবে। কেন্দ্রমুখী বল দ্বারা কাজে শূন্য হয়ে থাকে কেন্দ্রমুখী বলের বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে হয়ে থাকে তার স্মরণের দিকে বৃত্তের স্পর্শক বরাবর ফলে তারপর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি এবং কাছে হয়ে থাকে ঋণাত্মক কাছে হলো থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি এই হলে তার কাছে ঋণাত্মক হবে। তারপর ডব্লিউ ইকুয়াল টু এফ ডট এস এফ এস কস 180 ডিগ্রি, তারপর কস 180 ডিগ্রি। তারপর কাছে ধনাত্মক ঋণাত্মক হলে বলের বিদ্যুৎ কাছে বোঝানো হয়ে থাকে। তারপর ঋণাত্মক কাছে গতিশক্তি হ্রাস পায় এবং বন্ধন হয়ে থাকে অনুধাবনমূলক কাজ বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু গতিক্রিয়া কাজে শূন্য হয়ে থাকে। বৃত্তাকার পথে একটি বস্তু ঘুরতে থাকলে তারপর প্রতিটি মুহূর্তে কেন্দ্রমুখী বল এফ এবং ক্ষুদ্র এস এর মধ্যকার কোণ হচ্ছে থিটা ইকুয়াল টু 0 90 ডিগ্রি। সুতরাং কাছের ডব্লিউ ইকুয়াল টু এফ ডট এস ইকুয়াল টু এফ এস কস থিটা ইকুয়াল টু 0, অর্থাৎ কেন্দ্রমুখী বলের দিকে স্বর্ণের উপাংশ সর্বদা শূন্য হওয়ায় তারপর সেক্ষেত্রে কোনো কাজ হবে না। আচ্ছা, এম্পারের একটি বস্তু স্থির অবস্থিত সমান্তরালে চলছে টি সময় পরে তার বেগ ভি এবং টি সময় পরে কৃত কাছে এই যেগুলো হচ্ছে হাফ এম বি স্কোয়ার টি স্কোয়ার বাই টি স্কোয়ার। তারপর স্থির অবস্থা থেকে বস্তুটি যাত্রা শুরু করে টি সময় পরে এবং ভি হলে বস্তুটির ত্বরণ এই যেগুলো ভি বাই টি। তারপর বস্তুযুক্ত বলে এফ ইকুয়াল টু এম এ বা এম ভি বাই টি। তারপর টি সময়ে সরণা এস হলো এস ইকুয়াল টু ইউ ইন্টু টি প্লাস হাফ টি স্কোয়ার ইকুয়াল টু হাফ ভি বাই টি। তারপর টি স্কোয়ার তারপর ইউ ইকুয়াল টু 0 কৃত কাছে এফ এস ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার টি স্কোয়ার বাই টি স্কোয়ার প্রমাণিত। তারপর 5.3.2 পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। যে মানুষের দিকের অথবা যে কোনো একটি পরিবর্তন হয়ে থাকে তাদেরকে পরিবর্তনশীল বলা হয়ে থাকে। এটি স্প্রিংকে টেনে লম্বা করলে বা সংকুচিত করলে যে কাজ হবে তাকে পরিবর্তনশীল বল দ্বারা কাজ বোঝানো হয়ে থাকে। আবার মহাকাশী ক্ষেত্রে তারপর কোনো বস্তুর স্থানের পরিবর্তনশীল কাছে বোঝানো হয়ে থাকে স্বল্প উচ্চতা। তারপর বলার পরিবর্তন এবং খুবই নগণ্য হয়ে থাকে কিন্তু পৃষ্ঠের বেশি উপরের দিকে এবং অবকাশে পদার মান কমতে থাকে সেক্ষেত্রে স্থির বা
ধ্রুবক ধরা যায় না, হচ্ছে বলের টিভিটির রাশি, সুতরাং এর দিকেও মানব বই আছে। প্রথমে বলের মান পরিবর্তনশীল বিবেচনা করে আমরা নিম্নে কৃতকাজের সমীকরণ বের করবো। ক হচ্ছে বলের মান যখন পরিবর্তনশীল হয় থেকে ধরি কোনো একটি পরিবর্তনশীল বল একক বস্তুর উপর এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে, দেওয়া হচ্ছে এক্স অক্ষ বরাবর x1 থেকে x2 অবস্থানে চলে গেল, তার হচ্ছে বলটির মানের সাপেক্ষে পরিবর্তিত হতে গিয়ে অপরিবর্তী বল দ্বারা বস্তুটির সরানো x2 x1 তার হচ্ছে ঘটাতে সম্বন্ধিত কাছে নিম্নোক্ত উপায়ে তার হচ্ছে বের করতে পারি। মোটটা তার সরানো x2 x1 তার হচ্ছে বহু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র সমানের ডিলেক্সে বিভক্ত করা হলো। তো তার হচ্ছে ফলে প্রতিটি ক্ষুদ্র অংশের শুরুতে তার হচ্ছে বস্তুর উপরে যে বল ক্রিয়া করে তার হচ্ছে ওই বল ক্রিয়াতে ওই সরানো সংঘটিত হয়েছে, তার হচ্ছে বিবেচনা করা হয়েছে প্রতিটি ক্ষুদ্র অংশের ক্রিয়ারত বল ভিন্ন ভিন্ন মানের হতে x1 প্লাস x ডিলেক্স পর্যন্ত তার হচ্ছে f1 w1 f1 ডিলেক্স। অনুরূপভাবে x1 প্লাস হচ্ছে ডেল x1 x1 প্লাস হচ্ছে 2 ডেল x তার হচ্ছে ডেল x ইকুয়াল টু f2 বলের ক্রিয়াশীল হলে w2 ইকুয়াল টু f2 ডেল x তার হচ্ছে মোট সরানো x2 x1 তার হচ্ছে সংখ্যক ডেল x তার হচ্ছে মোটর কাজ হবে তার হচ্ছে ওই মানের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের কাজের সমষ্টি হতে গিয়ে হচ্ছে w ইকুয়াল টু হচ্ছে সামেশন f কে ডেল x তার হচ্ছে লক্ষ্য যে প্রতিটি ক্ষুদ্র অংশের ডেল x এর মান ধ্রুব ধরা হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ সঠিক নয়। ওই প্রতিটি ক্ষুদ্র অংশকে যদি আবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি তাহলে অতি ক্ষুদ্র অংশের জন্য স্থির বা ধ্রুব ধরি, তারপর হচ্ছে কৃতকাজের মান সঠিক হবে। এভাবে ক্ষুদ্র অংশ আরও ক্ষুদ্র অংশ ডিলেক্সের মান প্রায় শূন্যের কাছাকাছি এবং হচ্ছে বিভক্ত হওয়ার সংখ্যা তার হচ্ছে এনকে অসীম ধরা হয় থেকে তখন সঠিক মান পাওয়া যাবে। অথবা কাছের সঠিক মান লেখা যায় যে লিমিট ডিলেক্স টেন্ডস টু জিরো, তারপর হচ্ছে হ্যান সামেশন কে ইকুয়াল টু 1 f কে ইকুয়াল টু ইনটু ডেল x। ক্যালকুলাসের ভাষায় limited del x tends to 0 and summation k is equal to 1 তারপর হচ্ছে f k del x তারপর হচ্ছে x2 x1 summation fx dx w equal to x2 x1 summation fx dx। x1 x2 এর মধ্যে আবদ্ধ লেখচিত্রের ক্ষেত্রফল বল সরণের মধ্যবর্তী কোণ থিটা হলে w equal to f dot dx x2 x1 summation f cos theta dx f cos theta x অক্ষ বরাবর f এর উপাংশ। বলের মান দিকে এবং উভয় যখন পরিবর্তনশীল, বল মান অভিমুখী পরিবর্তনশীল এই বলের বস্তু এটি একটি গতিশীল হতে পারে। বস্তুটির গতি দ্বিমাত্রিক এবং বা ত্রিমাত্রিক। এই ক্ষেত্রে রেখাটির কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বারা তার হচ্ছে বিন্দুতে বস্তুর গতি অভিমুখ নির্দিষ্ট হবে। এই ক্ষেত্রে সরণ ইজগুলো আর কাজে এই বলের কৃতকাজ নির্ণয় তার হচ্ছে সমগ্র গতিপথকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ডিআর সমষ্টি হিসেবে গণ্য করা যায়। প্রত্যেক ক্ষুদ্র সরণের শুরুতে বস্তুর উপর বল যে বলটা এফ ক্রিয়ার হতে থাকে এই বল দ্বারা উক্ত সরণের ধ্রুব বিবেচনা করা যায়। ধরি কোনো একটি ক্ষুদ্র সরণ ডিআর এবং হচ্ছে ওই সরণের মাধ্যমে হচ্ছে ক্রিয়ার হতে তার হচ্ছে এফের মধ্যবর্তী থিটা তার হচ্ছে চিত্র 5.7 ডিআর এর অংশ তার হচ্ছে এটা তার লম্ব দিকে বিভক্ত করি, তার হচ্ছে দুই অংশকে দুটি যতক্ষণ আমরা এফআর ইকুয়াল টু এফ cos থিটা এফএন ইকুয়াল টু এফ sin থিটা, তার হচ্ছে এই ক্ষুদ্র অংশের জন্য এফএন অংশ তার হচ্ছে কৃত কাছে শূন্য হতে তার হচ্ছে কেননা এই ক্ষুদ্র সরণ এবং হচ্ছে এফএন এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে থাকে। এই ক্ষুদ্র অংশ সরণের জন্য কাজ হচ্ছে ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডিআর cos থিটা এফ ডট ডি এর কাজে আর নট অবস্থান আমাদের আর অবস্থান এই স্থানান্তরের ক্ষেত্রে তার হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু আর নট সামেশন এফ cos থিটা ডিআর ইকুয়াল টু আর নট সামেশন এফ ডট ডি তার হচ্ছে 5.4 স্থিতিস্থাপক বল এবং অবকৃষ্ট বল এবং সম্বন্ধিত কাজ। ইলেকট্রিক ফোর্সে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্সার হচ্ছে ওয়ার্ক ডান 5.4 স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। ওয়ার্ক ডান বাই হচ্ছে ইলেকট্রিক ফোর্স। এটি স্প্রিংকে টেনে প্রসারিত করা হলে স্প্রিং আমাদের হাতকে বিপরীত দিকে টানছে। নিউটনের দ্বিতীয় সূত্র তার হচ্ছে এরূপ প্রতিক্রিয়া বলের উদ্ভব ব্যাখ্যা করা যায়। স্পর্শটা বিকৃত করার চেষ্টাকে স্প্রিংটিকে বাধা দেয়। স্প্রিংটি ছেড়ে দিলে সেটি সঙ্গে সঙ্গে প্রাথমিক দৈর্ঘ্যে ফিরে পায়। এক্ষেত্রে যে বলের তার হচ্ছে ক্রিয়ায় তার হচ্ছে বস্তু পূর্বের আকার বা আয়তন ফিরে পায় তাদেরকে স্থিতিস্থাপক বল বলা হয়ে থাকে। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার বাইরে তাদের থেকে বল প্রয়োগে কোনো বস্তুর আকার পরিবর্তন ঘটানোর পর বল অপসারণ করলে তা হচ্ছে যে বলের কারণে তা পূর্বের আকার ফিরে পায় তাদেরকে স্থিতিস্থাপক বল বলা থাকে। স্প্রিংকে এক্সেসরণ বিধি এক্সেসরণ সৃষ্টি করলে তারপরে স্প্রিং বল দ্বারা কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু হাফ কে স্কয়ার হবে। কে ইকুয়াল টু হচ্ছে স্প্রিং ধ্রুবক বা হচ্ছে বল ধ্রুবক, তার হচ্ছে আবার বল প্রয়োগ স্প্রিংটিকে সংযুক্ত করলে এক্স সরণ করে ফেললে কৃত কাজে কী হবে, অর্থাৎ উভয় ক্ষেত্রে তা হচ্ছে একই কাজ হবে। স্থিতিস্থাপক বল দ্বারা তা হচ্ছে কাজ সরণের বর্গের সমানুপাতিক হয়ে থাকে, অর্থাৎ এটা হলো সমানুপাতিক এক্স স্কয়ার। স্থিতিস্থাপক বলের বিপরীতে সরণ 2 গুণ হলে তার হচ্ছে কাজ 4 গুণ হবে। বৈকিক বল দ্বারা কৃত আছে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। কোনো বস্তুকে তার হচ্ছে উপর থেকে নিচে নামালে নিচে থেকে উপরে উঠালে বৈকিক বল দ্বারা কাজ হয়, অর্থাৎ বস্তুটিকে উপরে উঠানো বা নিচে নামানো যা কিছু করা হোক না কেন কেন তার যে বস্তু সর্বদা পৃথিবীর কেন্দ্রের দিকে এটি বল দ্বারা সৃষ্ট হয়ে থাকে। পৃথিবীর এই আকর্ষণ বলকে অভিকর্ষ বল বলে। পৃথিবীর ব্যাসার্ধ আর এবং হচ্ছে ভর এম পৃথিবী বস্তুর ভর এম এবং এই উচ্চতায় তুলতে
তুলতে অভিকর্ষ বল দ্বারা তার হচ্ছে কাজ হবে ডব্লিউ জি ক্যাপিটাল এম ইন্টু এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু এইচ এখানে জি এম এম বাই আর স্কোয়ার হচ্ছে ধ্রুব রাশি, তার হচ্ছে অভিকর্ষ বল দ্বারা উচ্চতা ও সরানোর সমানুপাতিক হয়ে থাকে, অর্থাৎ ডব্লিউ সমানুপাতিক এইচ। সুতরাং অভিকর্ষ বলের বিপরীতে সরানো 3 গুণ হলে কৃতকার্য 3 গুণ হবে। পরিবর্তনশীল বল দ্বারা কৃতকার্যের উদাহরণ এই যে এক্সাম্পলস অফ ওয়ার্ক ডান বাই হচ্ছে ভেরিয়েবল ফোর্স। স্প্রিং সম্প্রসারণে তার হচ্ছে সম্পাদিত কাজের বর্ণাল সমানুপাতিক এক্স। স্থিতিস্থাপক বল দ্বারা কৃতকার্য তথা বলের বিপরীতে কাজ মনে করি একটি আনুপাতিক স্প্রিং এর তার হচ্ছে প্রান্ত দেয়ালের সাথে আটকে অপর প্রান্ত এম ভরের সাথে একটি বস্তু যুক্ত রয়েছে। বস্তুটি আনুভূমিক এবং ঘর্ষণবিহীন এবং হচ্ছে তলার উপর দিয়ে চলাচল করতে পারে। বস্তুটিকে এসাকে তারপর হচ্ছে ধ্রুব বরাবর বিকৃতি করলে স্থিতিস্থাপক ধর্মের ধরুন তার হচ্ছে স্প্রিং এ প্রযুক্ত বলের সমান এবং বিপরীতমুখী বল সৃষ্টি হতে এদেরকে প্রত্যানী বল বলে। স্থিতিস্থাপক সীমা অতিক্রম না করলে তার হচ্ছে প্রতিদিন বলের মানকের দুই অনুযায়ী দৈর্ঘ্য পরিবর্তনের সমানুপাতিক হবে। মনে করি এফ এস অনুভূমিক বলের প্রয়োগে তার হচ্ছে বস্তুটিকে বাম হতে ডান দিকে সরানোর ফলে স্প্রিংটির দৈর্ঘ্য অনুভূমিকভাবে এক্স পরিমাণ বৃদ্ধি পেল। এই ক্রিয়ার দরুন স্প্রিং এ তার হচ্ছে মাইনাস এক্স কে এক্স তার হচ্ছে প্রতিদিন বল উৎপন্ন হবে, কেননা এফ এস সমানুপাতিক মাইনাস এক্স এফ এস ইকুয়াল টু মাইনাস কে এক্স এই প্রতিদিন বলের দিকে তার হচ্ছে বস্তুটি সরানোর বিপরীত দিকে হয়। ঋণাত্মক চিহ্ন বসেছে কি এটি ধ্রুব সংখ্যা একে স্প্রিং এর বল ধ্রুব স্প্রিং কনস্ট্যান্ট বলা থেকে সংখ্যা স্প্রিং এর তার হচ্ছে বৃদ্ধির জন্য তার হচ্ছে উপযুক্ত বলকে স্প্রিং এর বল ধ্রুবক বলা থেকে স্প্রিং ধ্রুবকের নিউটন পার মিটার তার হচ্ছে দৈর্ঘ্য তার হচ্ছে এফ বলার প্রয়োগ হয়ে গেলে তার হচ্ছে স্প্রিং ধ্রুবক কি চলে বাই এক্স স্প্রিং এর প্রসারিত করতে সমানের বাহ্যিক বল প্রকাশ করা হবে। মনে করি তার হচ্ছে প্রযুক্ত বল এফ এফ ইকুয়াল মাইনাস এফ এস ইকুয়াল টু মাইনাস কে বাই মাইনাস কে এক্স তার হচ্ছে কি এস জি স্প্রিং ইকুয়াল টু এক্স ওয়ান বস্তুতে এক্স টু অপসারিত করতে তার হচ্ছে বস্তু প্রতিকে তার হচ্ছে কাছের পরিমাণ না তার হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এক্স টু মাইনাস এক্স ওয়ান সামেশন এফ এক্স ডিএক্স তার হচ্ছে এক্স টু এক্স ওয়ান তার হচ্ছে এফ এক্স ডিএক্স। যেহেতু এফ এক্স ডিএক্স এবং মধ্যবর্তী কোনো গুণ হয়ে থাকে তার হচ্ছে এক্স টু এক্স ওয়ান তার হচ্ছে এক্স ডিএক্স কে ইন্টু এক্স টু এক্স ওয়ান কে এক্স ডিএক্স তার হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স টু স্কোয়ার তার হচ্ছে মাইনাস হাফ কে এক্স ওয়ান এক্স স্কোয়ার তার হচ্ছে এই কাছে ধনাত্মক থেকে সাধিত কাছে এবং স্প্রিং এর স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। স্প্রিং আদি অবস্থান কি এক্স ওয়ান ছিল জিরো এবং শেষ হওয়া এক্স টু ইকুয়াল এক্স হলো ডব্লিউ ইকুয়াল কে এক্স স্কোয়ার তার হচ্ছে স্মরণের পরিমাণ এক্স হলে তার হচ্ছে সঞ্চিত সুদের পরিমাণ হবে তার হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার তার হচ্ছে পূর্ণ ও এক্স এর পরিমাণ সংযোজিত করলে তার হচ্ছে সঞ্চিত শক্তির পরিমাণ ডব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার হবে। জানার বিষয়ে স্প্রিং ধ্রুবকার নির্ভর করে তারপর স্প্রিং এর দৈর্ঘ্যের উপর জ্যামিতিক দৈর্ঘ্য গঠনের উপর এবং গঠনের স্থিতিস্থাপকের উপর স্প্রিং এর সংকোচনের কাজ এক্স ওয়ান ইকুয়াল এক্স টু ইকুয়াল এক্স হলে স্প্রিং এর সংকোচনে ডব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার এবং স্প্রিং এর দৈর্ঘ্য তারপর এক্স পরিমাণে সংসিত করলে সঞ্চিত স্থির শক্তির পরিমাণ কাজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার তার হচ্ছে এটি স্প্রিং ধ্রুবকের 2.5 নিউটন পার মিটার হলো তারপর স্প্রিংটি বোঝার জন্য 1 মিটারে তারপর হচ্ছে মাঝে মাঝে 2.5 নিউটন বল প্রয়োগ করতে হবে। স্প্রিং বল দ্বারা ঋণাত্মক আছে বস্তুর আদি সরণের মান শেষের দিক থেকে মানে যে ছোট হলে তারপর হচ্ছে এক্স ওয়ান ইজ লেস দেন এক্স টু তারপর স্প্রিংটি বস্তুর উপরে তার হচ্ছে ঋণাত্মক কাজ করে এফ এস ইকুয়াল হচ্ছে এফ এস মানে এক্স ওয়ান ইকুয়াল টু জিরো এক্স টু ইকুয়াল টু এক্স হলে তার হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু মানে সাব এক্স স্কোয়ার অভিকর্ষ বল ফোর্স ডিউ টু গ্র্যাভিটি তার হচ্ছে এই বিষয়ের কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল ইয়া করে তার সাধারণত যে কোনো বস্তুটি তার হচ্ছে আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলা থাকে, কিন্তু পৃষ্ঠের উপরে বাণী করে অবস্থিত প্রতিটি বস্তুর পৃথিবীর আকর্ষণ বলকে অভিকর্ষ বল ফোর্স ডিউ টু গ্র্যাভিটি। অতএব অভিকর্ষ মহাকর্ষের একটি বিশেষ ক্ষেত্রে অভিকর্ষ বলতে বলতে পৃথিবীর মহাকর্ষ বোঝায়। কোনো বস্তুকে অবতার পড়তে দিলে অভিকর্ষের বিষয়ে বস্তুটি খারাপভাবে নিচের দিকে পড়তে থাকে। বস্তুটি পৃথিবীর সমান এবং বিপরীতমুখী বলে আকর্ষণ করে যে কোনো পার্থিব বস্তুর তুলনায় পৃথিবীর বড় বহুগুণে বৃদ্ধি পেলে তার হচ্ছে বলার ক্রিয়া গতি উপেক্ষা করা যায়। তাই বস্তুটি তার হচ্ছে পৃথিবী থেকে পরে তার হচ্ছে পৃথিবী বস্তু থেকে এগোয় না। পৃথিবীকে আর ব্যাসার্ধে তার হচ্ছে এটা সমগোলকে স্পর্শ করলে তার হচ্ছে পৃথিবীর সমস্ত ভর এবং সেকেন্দ্রে দ্রবীভূত বলে তার হচ্ছে ধরতে পারি। সুতরাং ভূপৃষ্ঠের অবস্থিত ভরের এবং বস্তুকে তার হচ্ছে পৃথিবীর নিচে কেন্দ্রের জন্য বলে আকর্ষণ করলে তার হচ্ছে নিউটনের মহাকর্ষের সূত্র অনুযায়ী এই এফ ইকুয়াল হচ্ছে জি এম এম বাই আর স্কয়ার হচ্ছে পৃথিবীর কেন্দ্রমুখী বল। এই বল দ্বারা হচ্ছে অভিকর্ষ বল। অতএব অভিকর্ষ ক্রিয়া তার হচ্ছে পতনশীল বস্তু তার হচ্ছে মাধ্যম হচ্ছে কেন্দ্রের দিকে এগোয় তার হচ্ছে এই জন্য রাজমিস্ত্রিরা দেওয়াল থেকে ঝুলন্ত ওজন এবং কেন্দ্রমুখী সবসময় উলম্ব রেখায় থাকে। কোনো বস্তুকে কপি করলে সাহায্যে নিচে নামানো, ক্রেন দিয়ে উপরে টানানো, শিশু পার্কে বাচ্চাদের মসৃণ তোলা এবং পিছিয়ে তার হচ্ছে পড়া সবই অভিকর্ষ বল দ্বারা গৃহীত আছে। 5.4.5 অভিকর্ষ বল দ্বারা গৃহীত কাজের উদাহরণ তারপর হচ্ছে এক্সাম্পলস অফ ওয়ার্ক ডান বাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। বস্তু নিচের দিকে পতন তার হচ্ছে মনে করি এম বড় বৈশিষ্ট্য কোনো একটি বস্তুকে অভিকর্ষ বল হচ্ছে উচ্চতা থেকে ফেলে দেওয়া তার হচ্ছে গৃহীত কাজ হলো বল গুণ সরণ ডব্লিউ জিরো এফ এইচ ইকুয়াল টু এম জি এইচ এফ ইকুয়াল টু এম জি তার হচ্ছে ডব্লিউ জিরো ভর গুণ অভিকর্ষ ত্বরণ গুণ উচ্চতা তার কাছে অভিকর্ষ একক প্রকাশ করা ডব্লিউ জিরো এম জি এইচ ডব্লিউ সরণ মধ্যে গিয়েছে। সুতরাং অভিকর্ষ বলের দিকে কাজ সরণ বা উচ্চতা সরণ থেকে বস্তু থেকে উপরের দিকে ক্ষেত্রের কাছে আমরা ভর বিশিষ্ট তারপর সেটি বস্তু অভিকর্ষ বলের উপরে উঠালে তারপর হচ্ছে ভর গুণ অভিকর্ষ উচ্চতা তারপর হচ্ছে ডব্লিউ জিরো এম জি এইচ এক্ষেত্রে এই কাছে ঋণাত্মক থেকে ডব্লিউ জিরো মানে এম জি এইচ হচ্ছে তার অর্থাৎ ডব্লিউ জিরো সমানুপাতিক গিয়েছে তারপর ছাত্র অভিকর্ষ বিপরীতে কৃত কাছে বস্তুর উচ্চতা বা সরণের সমানুপাতিক। আনত তল বহে নামানোর ক্ষেত্রে তার হচ্ছে মনে করি তার হচ্ছে ভর বিশিষ্ট একটি বস্তু কোনো একটি তার হচ্ছে মসৃণ তল বেয়ে তার হচ্ছে এ হতে বিতে সরে এলো তার হচ্ছে জি এর অভিকর্ষণীয় ত্বরণ হয়ে থেকে এম জি বস্তুটিকে খারাপভাবে নিচের দিকে টানবে।
ধরি তো স্বর্ণের অভিমুখ এবং হচ্ছে অভিকর্ষ বলের অভিমুখের মধ্যে থিটা কোণের আছে এই বীজ হলো এস। তারপর হচ্ছে অভিকর্ষ বল mg, তা হচ্ছে স্বর্ণের অংশ হচ্ছে এস cos থিটা। অভিকর্ষ বল mg দিকে স্বর্ণের অংশ হচ্ছে এস cos থিটা, এস ইকুয়াল টু এইচ, এস ইকুয়াল টু এইচ, সুতরাং এইচ ইকুয়াল টু হচ্ছে এস cos থিটা। কাজ ডব্লিউ ইকুয়াল টু mg s cos থিটা, বা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু mg s এর তলটি অনুভূমিকের সাথে আলফা কোণে অবস্থান করলে থিটা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, সুতরাং ডব্লিউ ইকুয়াল টু mg s cos 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু mg s sin আলফা। তারপর স্থিতিস্থাপক বল এবং অভিকর্ষ বল কাছে থেকে দেখা যায় যে স্থিতিস্থাপক বল তার কাছে ডব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, কাজ ইকুয়াল টু সমানুপাতিক স্মরণ স্কয়ার। সমান দিকে অভিকর্ষ বল ডব্লিউ ইকুয়াল টু mg s, তারপর হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু সমানুপাতিক সরণ। তারপর সুতরাং বলা যায় স্থিতিস্থাপক বল দ্বারা কাজ হচ্ছে সরণের বর্গের সমানুপাতিক হয়ে থাকে। তারপর অপরদিকে অভিকর্ষ বল দ্বারা কাজ হচ্ছে উচ্চতর বা সরণের সমানুপাতিক। অভিকর্ষ ত্বরণের সাথে মান বৃদ্ধি পেলে এই বল দ্বারা হচ্ছে কাজে বৃদ্ধি পায় মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। মনে করি এম্পরের কোনো একটি মহাকর্ষীয় বস্তু হচ্ছে পি বিন্দুতে অবস্থিত, পি বিন্দু থেকে তার হচ্ছে আরেকটা বিন্দুতে এম ভরের তার হচ্ছে এটি বস্তু কিউ বিন্দুতে অবস্থিত। তারপর এই ক্ষেত্রে এম ভরের বস্তুর উপর ক্রিয়াশীল বল এফ ইকুয়াল জি ইন্টু এম বাই এম, জি ইন্টু এম এম বাই আর স্কয়ার, এখানে কিউপি বরাবর। এখানে এম ভরের বস্তু অসীম হতে তার হচ্ছে ক্ষুদ্র বসিয়ে ডি আর বসিয়ে দিলে আর বিন্দুতে কৃত কাজ হবে ডব্লিউ ইকুয়াল টু মাইনাস জি এম এম বাই আর। যখন এম ভরের বস্তুটি আর থেকে ক্ষুদ্র ডি আর বস্তুটি সরিয়ে কিউতে তার হচ্ছে মহাকর্ষ বল কাছে এবং ডি ডব্লিউ ইকুয়াল টু এফ ডি আর ইকুয়াল টু কস 180 ডিগ্রি মাইনাস এফ ডি আর। তার হচ্ছে যদি বস্তুটির আদিসরণ আর এ থেকে আর বি হতে কাছে নিই না, আর ইকুয়াল টু আর এ এবং আর ইকুয়াল টু আর বি সীমার মধ্যে তার হচ্ছে উপরোক্ত সমীকরণকে সমাকলন পরে বাই ডব্লিউ ইকুয়াল টু এ বি ইকুয়াল টু মাইনাস জি এম এম বাই 1 বাই আর বি মাইনাস 1 বাই আর এ। মহাকর্ষ বল দ্বারা কৃত কাছে ধনাত্মক কাছে। তারপর হচ্ছে উপরোক্ত সমীকরণ অনুযায়ী বস্তুর কণা দুটির মধ্যে দূরত্ব হ্রাস করা হলে আর বি ইজ লেস দেন 1 বাই আর এ হলে তার হচ্ছে 1 বাই আর বি ইকুয়াল টু ইজ গ্রেটার দেন 1 বাই আর বি হলে তার হচ্ছে ডব্লিউ এ বি এই ধনাত্মক হয়ে থাকে। তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কাছে ধনাত্মক হয়ে থাকে উপর থেকে, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে কাছে ধনাত্মক হয়। মহাকর্ষ বল দ্বারা কৃত ঋণাত্মক কাছে। তার হচ্ছে উপরোক্ত সমীকরণ অনুযায়ী আরবি যদি আর এ হয়ে থাকে তাহলে দুটি কণার মধ্যকার দূরত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ 1 বাই আর বি ইজ লেস দেন 1 বাই আর এ, এই সেক্ষেত্রে কাছে ঋণাত্মক হয়ে থাকে। নিচে থেকে কোনো বস্তুকে উপরে উঠালে তা হচ্ছে দূরত্ব বৃদ্ধি পায়, যার ফলে মহাকর্ষ বলের জন্য কাছে ঋণাত্মক হয়ে থাকে। অভিকর্ষ বল দ্বারা কাছে এবং স্থিতিস্থাপক বল দ্বারা কাছের তফাৎ কোথায়? অভিকর্ষ বল দ্বারা কাজের দ্রুত সমানুপাতিক হয়ে থাকে ডব্লিউ সমানুপাতিক এইচ, অপরদিকে স্থিতিস্থাপক বলের বিপরীতে দ্রুতের বর্গের সমানুপাতিক ডব্লিউ সমানুপাতিক এক্স স্কয়ার হয়ে থাকে জানার বিষয়। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ সরণের সমানুপাতিক হয়ে থাকে ডব্লিউ সমানুপাতিক এক্স, ডব্লিউ ইকুয়াল টু এম জি এক্স। তারপর স্থিতিস্থাপক বল দ্বারা তার হচ্ছে সরণ কাজের সমানুপাতিক সরণের বর্গের সমানুপাতিক হয়ে থাকে ডব্লিউ সমানুপাতিক এক্স স্কয়ার ইকুয়াল টু ডব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। বক্রপথে চলমান কণার উপর কৃত কাজ, ওয়ার্ক ডান অন এ পার্টিকেল মুভিং অ্যালং এ কার্ভড পাথ। ধরা যাক এটি পরিবর্তনশীল, তারপর সেই ক্রিয়াতে বক্রপথে চলছে। কণাটির উপর কৃত আছে যার পরিমাণ হচ্ছে ডাব্লিউ। চিত্রানুসারে ক্ষুদ্র সরণ ডিএস ঘটালে তার হচ্ছে পি থেকে কিউ পর্যন্ত তার হচ্ছে পথটি করানোর সাথে সাথে তার হচ্ছে মোটর কৃত কাজের পরিমাণ ডাব্লিউ ইকুয়াল টু কিউপি সামেশন এফ ডট ডিএস, তার হচ্ছে কিউপি সামেশন এফ এস কস থিটা ডি থিটা। সুতরাং 25 থেকে বা থিটার কোন থিটা ধ্রুব রাশি নয়, তার হচ্ছে ঘূর্ণনের ক্ষেত্রে কৃত কাজ। তারপর হচ্ছে ধরা যাক একটি চাকা বল তার হচ্ছে এর ক্রিয়া তার হচ্ছে কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে ঘুরছে। এ ধরা যাক চাকাটি থিটার কোণে ঘুরে গেল, বলয় দ্বারা প্রয়োগ এবং বিন্দু রৈখিক সরণ আর থিটা। এখানে আর ইকুয়াল হচ্ছে চাকার ব্যাসার্ধ এবং কৃত কাজ ডব্লিউ জিরো এফ এস ইকুয়াল এফ থিটা। এফ আর হচ্ছে তা হচ্ছে ঘূর্ণন বিন্দু সাপেক্ষে থিটার রেডিয়ানে প্রকাশিত এবং বলের ভ্রামক বা টর্ক। কৃত কাছে ডব্লিউ জিরো হচ্ছে এফ আর থিটা, যেগুলো হচ্ছে টাউ থিটা। কৃত কাছে জিরো টর্ক কনিক সরণ টর্কের চাকার দাবা চেন না আবর্তন সম্পূর্ণ হলে কৃত কাছে টাউ 2 পাই আনি যেগুলো 2 পাই হ্যান জুল। তারপর চেন জি। তারপর কোনো বস্তুর কাছে সক্ষম হলে তার হচ্ছে ধরে নিতে হবে। তারপর হচ্ছে কোনো বস্তু তার হচ্ছে মোটটা যে পরিমাণ কাজ করতে পারে তা বস্তু হতে শক্তির পরিমাণ করতে হয়ে থাকে, অর্থাৎ কৃত কাছে দিয়ে শক্তি পরিমাপ করতে পারি। কোনো বস্তু নিজে নিজে কাজ করলে তার হচ্ছে বস্তুর শক্তি কমে, তার হচ্ছে যে বস্তুর উপর কাজ করা হয় তাদের শক্তি বাড়ে, তারপর শক্তি ভরপার আয়তন নেই। যারা কাজ করার সামর্থ্য কম তারা শক্তি কম হতে বলা হয়ে থাকে কাজ বহুত শক্তি মাপকাঠি যদি বলা থাকে ডব্লিউ পরিমাণ কাজ করলে, তবে বুঝতে হবে যে বিদ্যুৎ শক্তির মান হচ্ছে ডাব্লিউ। তার হচ্ছে কোনো বস্তুর বলের বিদ্যুতের সংখ্যা করলে তা শক্তি হারে, তা হচ্ছে আবার বস্তুর উপর ক্রিয়া করলে সে তার শক্তি লাভ করে সংখ্যা শক্তি কাজ করার সামর্থ্যকে শক্তি বলা থেকে কাছে মতো তার শক্তি একটি স্কেলার রাশি শক্তির পরিমাণ না কৃত কাছে যেগুলো প্রযুক্ত বলে এবং হচ্ছে বল বিন্দু সরণ তা হচ্ছে মোটর ইঞ্জিনে তা হচ্ছে পেট্রোল বাষ্পীয় ইঞ্জিনে বাষ্পীয় জেলে চাপা এবং হচ্ছে পিস্টন দ্বারা সৃষ্টি হয়ে থাকে এবং বাষ্পীয় শক্তি এবং বিদ্যুৎ শক্তি রয়েছে এই শক্তিতে হচ্ছে ট্রেন ও কলকারখানা চলে শক্তি আছে বলে মহাবিশ্বে চলে শক্তির রূপ পরিবর্তন করতে পারে, কিন্তু শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তাই রূপান্তর প্রক্রিয়া মোটর শক্তি অপরিবর্তিত থাকে এবং হচ্ছে সম্পর্কে শক্তি নির্যাতন সম্পর্কে আমরা জানবো।
শক্তির বিভিন্ন রূপ রয়েছে: যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি, তাপ শক্তি, হিট এনার্জি, তারপর চালক শক্তি, লাইট এনার্জি, শব্দ শক্তি, স্তন্ড এনার্জি, চৌম্বক শক্তি, ম্যাগনেটিক এনার্জি, তারপর হচ্ছে তড়িৎ শক্তি, ইলেকট্রিক এনার্জি, তারপর হচ্ছে রাসায়নিক শক্তি, কেমিক্যাল এনার্জি, পারমাণবিক শক্তি, নিউক্লিয়ার এনার্জি, তারপর হচ্ছে সৌরশক্তি, সোলার এনার্জি। অবশ্য আমরা যান্ত্রিক শক্তি আলোচনা করবে। যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি, কোনো বস্তুর তার পারিপার্শ্বিক অবস্থা এবং চারপাশের অবস্থানের অথবা গতির যদি কাজ করার জন্য তার সামর্থ্য তথা শক্তি থাকে তাদেরকে যান্ত্রিক শক্তি বলা থাকে। যান্ত্রিক শক্তি প্রধানত দুই প্রকার হয়ে থাকে: গতি শক্তি এবং হচ্ছে স্থির শক্তি বা বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি। শক্তি রূপান্তর, ট্রান্সফরমেশন অফ এনার্জি, তারপর হচ্ছে মহাবিশ্ব জুড়ে তারপর শক্তি বিভিন্ন রূপে বিরাজিত। বিভিন্ন প্রকার শক্তি এবং পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হয়ে থাকে এই শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করা সম্ভব এবং এর নাম হচ্ছে শক্তি রূপান্তর, ট্রান্সফরমেশন অফ এনার্জি। তারপর হচ্ছে শক্তি রূপান্তরের জন্য একটি উদাহরণ দেওয়া হলো: পানি উচ্চ স্থান হতে নিম্ন স্থানে প্রবাহিত হয়ে থাকে। উচ্চ স্থানে থাকার সময় তার শক্তি স্থির শক্তি, নিম্ন স্থানে প্রবাহিত হওয়ার সময় স্থির শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। এই গতি শক্তির সাহায্যে তারপর টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়ে থাকে। যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। বিদ্যুৎ শক্তি যখন বৈদ্যুতিক শক্তির বাতিটার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন আমরা আলো পাই। বিদ্যুৎ শক্তি আলো শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক শক্তি স্থিতিতে তারপর হচ্ছে তড়িৎ শক্তি, তারপর হচ্ছে বিদ্যুৎ চালনা করে তাপ উৎপন্ন করে। তারপর হচ্ছে এই তাপের ফলে কাপড়-চোপড় ইস্ত্রি করা হয়ে থাকে এবং তা থেকে বিদ্যুৎ শক্তি এবং তাপ শক্তিতে এবং তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয় থাকে। বৈদ্যুতিক পাখার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হলে পাখা ঘুরতে থাকে। এই স্থলে গতি শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়ে থাকে। এটি কাঁচা লোহার পাতের উপর অন্তরিত ইনসুলেটর তামাটা জড়িয়ে তারপর হচ্ছে বিদ্যুৎ চালনা করলে লোহার পাতটি চুম্বকে পরিণত হয়ে থাকে। এই ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি চুম্বকে রূপান্তরিত হয়ে থাকে। ক্যালসিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম প্রভৃতি ধাতুর উপর আলো পড়লে ইলেকট্রন নির্গত হয়ে থাকে। ফটো ইলেকট্রিক কোষ এই নীতির উপর প্রতিষ্ঠিত। তার হচ্ছে এইটি কোষে আলো ফেলে তার হচ্ছে বিদ্যুৎ প্রবাহ তৈরি করা হয় থাকে। এই ক্ষেত্রে আলোকের শক্তি দেওয়া হচ্ছে বিদ্যুতের শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। দুই হাতের তালুর উপর পরস্পর ঘষলে তাপ উৎপন্ন থাকে। এক্ষেত্রে যান্ত্রিক শক্তিতে তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। ফটোগ্রাফি ফিল্মের উপর আলোক সম্পাদক করে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে হচ্ছে আলোকের চিত্র তৈরি করা হয় থাকে। এই ক্ষেত্রে আলোকের শক্তি দেওয়া হচ্ছে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। ওষুধের কারখানায় শ্রবণান্তর এবং সদোত্তর এবং জীবন ধ্বংস করা হয় থাকে। গর্ভকীয় পানি দ্বারা দ্রবণীভূত করা হয় থাকে। এছাড়া সদোত্তর তরঙ্গ মাধ্যম হচ্ছে বস্ত্রাদির ময়লা পরিষ্কার হয়ে থাকে। এইসব সদোত্তর এবং মাধ্যম রূপান্তরিত হয়ে থাকে। নয় আমরা জানি বৈদ্যুতিক ঘণ্টা এবং বিদ্যুতের সাহায্যে চলে, তার টেলিফোনও বিদ্যুতের সাহায্যে চলে। দুই ক্ষেত্রে আমরা শব্দ শুনতে পাই। এই স্থলে তার হচ্ছে বিদ্যুৎ শক্তি তার হচ্ছে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। 10 হচ্ছে খোলার পোলারাইজ তাপ উৎপন্ন হয়ে থাকে। রাসায়নিক ক্রিয়ার ফলে এটিও ঘটে থাকে। এই ক্ষেত্রে রাসায়নিক তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। 11 হচ্ছে বিদ্যুৎ কোষে রাসায়নিক দ্রব্যের ক্রিয়ার ফলে তা হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন থাকে। এই ক্ষেত্রে রাসায়নিক শক্তি এবং তড়িৎ বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। তড়িৎ শক্তি যখন এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়ে থাকে তখন ঘাটতি বা বাড়তি থাকে না। অর্থাৎ শক্তি বিনাশ এবং শক্তি সৃষ্টি উভয় অসম্ভব। তা হচ্ছে যখন এক প্রকার শক্তি থেকে বিলুপ্ত হয়ে অন্য রূপে আত্মপ্রকাশের নাম হচ্ছে শক্তির নিত্যতা বা শক্তির অবিনশ্বরতা বা হচ্ছে সম্পর্কে একটি সূত্র বিধি রয়েছে। এর নাম হচ্ছে শক্তির নিত্যতা সূত্র বা হচ্ছে শক্তির নিত্যতা বিধি। একে শক্তি সংরক্ষণ সূত্র বলা হয় থাকে। মডেলটি মাথায় দেওয়া ক্যাপের এইটি সামনে মাথার দেওয়া হয় ক্যাপের ওপর সামনের দিকে তার হচ্ছে এটি আয়তাকার ও সোলার প্যানেল বসাও। সোলার প্যানেলের সাথে সংযোগকারী তার এবং ইলেকট্রনিক সংযোগের মাধ্যমে মোবাইল ফোন এবং চার্জিং পয়েন্ট প্রবেশ করাও ক্যাপ মাথায় দিয়ে চলাফেরা করলে সৌরশক্তির মাধ্যমে মোবাইল চার্জ দিতে হবে। এক্ষেত্রে সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে শক্তির একক। ইউনিট অফ এনার্জি তার হচ্ছে যেহেতু কাঁচা দিয়ে শক্তির পরিমাপ করা হয় থাকে, সুতরাং কাজ শক্তির কাছে কি হয়ে থাকে। অর্থাৎ এসআই এককের পদ্ধতিতে শক্তির একক হচ্ছে জুল, তারপর হচ্ছে 5.5.3 হচ্ছে শক্তির এককের মাত্রা হচ্ছে ডাইমেনশন অফ এনার্জি। শক্তির এবং কাজের মাত্রা হচ্ছে ই ইকুয়াল টু এমএল স্কয়ার পার টি স্কয়ার। তার হচ্ছে বস্তু গতিশীল হলে তার হচ্ছে এটি গতিশক্তি অর্জন করে অ্যাম্পারের বস্তু এবং ভি বেগে গতিশীল হলে হাফ এমভি স্কয়ার জুলের গতিশক্তি অর্জন করে। এর শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে গতিশক্তি। তার হচ্ছে কোনো বস্তুর অবস্থান এবং গতির কারণে যার মধ্যে যে শক্তি থাকে তাদেরকে যান্ত্রিক শক্তি বলে। যান্ত্রিক শক্তি দুই প্রকার হয়ে থাকে: গতিশক্তি ও হচ্ছে স্থির শক্তি। এই অধ্যায়ে বিষয়ে আলোচনা করব। তোমার পরের টেবিলে এটি বইকে তারপর এটি কলমের জোরে ঠেলা দাও। কি দেখতে পাবে? কলমটি গতিশীল হলো কেন, কেন গতিশীল হয় ব্যাখ্যা করে। তারপর সেক্ষেত্রে কলমটি কাজ করার সামর্থ্য হলেও গতিশীল শক্তি জন্মালো, তাই কলমটি সামনের দিকে সরে গেল। সমবেগা তার হচ্ছে গতিশীল বস্তুর ক্ষমতা বেগের উপর নির্ভর করে কিনা। নিউটনের প্রথম সূত্র অনুযায়ী সমবেগে গতিশীল রাখতে হলে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল শূন্য হয়ে থাকে, তাই এই ক্ষেত্রে কোনো কাজ সম্পন্ন হয় না। তাই সমবেগে তার হচ্ছে গতিশীল বস্তুর ক্ষমতা শূন্য হয় না, যা বেগের উপর নির্ভরশীল নয়। 5.6 গতিশক্তি কাইনেটিক এনার্জি। হাতুড়ি দিয়ে দেয়ালে প্যারেকটা ঠুকলে হাতুড়ি তীব্র বেগে প্যারেককে আঘাত করে, তখন প্যারেকটি দেয়ালের বাধা অতিক্রম করে ঢুকে যায়। হাতুড়ি তার গতির জন্য তার হচ্ছে এই কাজ করতে সক্ষম হয়। হাতুড়িটি গতিশক্তির জন্য তার হচ্ছে প্যারেকটি দেয়ালের বাধা অতিক্রম করে। তোমরা নদীতে পালতোলা নৌকা দেখতে চলেছে, নদীর স্রোতের গতিশক্তি এগিয়ে নৌকাকে ভাসিয়ে নিয়ে যায়। তার হচ্ছে জোরে বাতাসে ফেলে তারপর হচ্ছে টাঙ্গালে তারপর হচ্ছে নৌকা এগিয়ে যেতে পারে।
বায়ুপ্রবাহের গতিশক্তি থেকে পাল্টা নিয়ে তারপর কাজে তারপর লাগিয়ে তারপর এভাবে নৌকা এভাবে এগোয় তারপর পাহাড় পর্বত থেকে পর্বতলে তারপর নদীটা অত্যন্ত খরস্রোতা হতে এবং গতিশক্তির মধ্যে হচ্ছে নদী পারে এবং হচ্ছে বড় পাথরকে গড়িয়ে যায় তারপর আবার হাই জাম্পে বর্ণনা চাপার মধ্যে হচ্ছে প্রতিযোগিতা ইচ্ছে করতে হচ্ছে লাভ দেয় না তারপর কিছু দূর অতিক্রম করলে তারপর দৌড়ে এসে লাভ দেয় তারপর ফলে তারপর লাভ দিয়ে অনেক দূর যেতে পারে তারপর উপরের সকল ঘটনা থেকেই বাইরে থেকে কোনো বল প্রয়োগের মাধ্যমে হচ্ছে সচল বস্তুকে থামালে থেমে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বস্তুটি ওই বলের বিরুদ্ধে তারপর মোটে যে পরিমাণ কাজ করে তাই একে বস্তুটির গতিশক্তির পরিমাণ বলা থেকে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য এবং কাজ করে যে সামগ্রী হিসেবে লাভ করে তাদেরকে বস্তুর গতিশক্তি বলা থাকে যে কোনো সচল বস্তুর গতিশক্তি থাকে তারপর একক গতিশক্তি এবং কাজের একক হচ্ছে অর্থাৎ হচ্ছে গতিশক্তির একক হচ্ছে জুল তারপর হচ্ছে ইকুয়াল হাফ এমপি স্কয়ার তারপর হচ্ছে এম ইকুয়াল এল পার্টি হোল স্কয়ার তারপর হচ্ছে এম এল স্কয়ার পার্টি স্কয়ার তারপর হচ্ছে কোনো শক্তি তারপর হচ্ছে গতি চলন এবং ঘূর্ণন এবং চলন ঘূর্ণন মিশিয়ে দুটো গতি হতে পারে এই সাথে গতির গতিশক্তি এবং রৈখিক গতি রোটেশনাল কাইনেটিক এনার্জি বা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি রোটেশনাল কাইনেটিক এনার্জি তারপর হচ্ছে দুই ধরনের গতিশক্তি হতে পারে বিনা বাধা পতনশীল এবং বস্তুর গতিশক্তি এবং রৈখিক গতিশক্তি ঘূর্ণন্ত প্রতিক্রিয়া বাঁকার গতিশক্তি আপাত ঘূর্ণন শক্তি তারপর চাকার চাকায় ভূত বলে রৈখিক আপাত দুই ধরনের গতিশক্তি থাকে উদাহরণ পাথরকে তারপর গাছের সঙ্গে ঠেকিয়ে রাখলে তাতে কিছু হয় না কিন্তু পাথর ছুটে মারলে কাজ ভেঙে যায় গতির জন্য তার হচ্ছে পাথরটি কাজ করার সামর্থ্য পায় হাতুড়ি দিয়ে দেয়ালে পায়ের ঠুকলে হাতুড়ি তীব্র বেগে পায়ে আঘাত হচ্ছে তখন পায়েটি দেওয়ালের বাধা অতিক্রম করে ঢুকে যায় হাতুড়ি তার গতির জন্য কাজ করতে সক্ষম হতে গিয়ে তারপর অর্থাৎ হাতুড়ির গতিশক্তির জন্য পেরেকে দেওয়ালের বাধা অতিক্রম করতে পারে তারপর পাহাড় পর্বত থেকে সমতলে নামার সময় নদী অত্যন্ত খরস্রোতা হতে থাকে স্রোতের গতিশক্তি খুব বেশি বড়লে বড় 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 পাথর খণ্ডকে ঘুরিয়ে নিয়ে যায় নদীতে পালহীন নৌকা এবং হচ্ছে পালতোলা আর এটি নৌকা পাশাপাশি ভাসিয়ে দাও জোরে বাতাসে বললে তুমি কি দেখতে পারবে তুমি দেখবে পালতোলা নৌকা পালহীন অপেক্ষা দ্রুত চলছে এর কারণ ব্যাখ্যা করো তার হচ্ছে নদীর স্রোতের গতিশক্তি নৌকাকে ভাসিয়ে নিয়ে যায় বাইরে প্রবাহের গতিশক্তিকে পাল্টান গিয়ে তারপর কাজে এইভাবে নৌকা এভাবে এগোয় 5.6.1 গতিশক্তির রাশিমালা প্রতিপাদন রৈখিক গতির ক্ষেত্রে গতিশীল বস্তুতে তো স্থিতিতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তারপর যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাই হচ্ছে গতিশক্তির পরিমাণ আমরা করি এম ভর বিশিষ্ট তারপর এটি বস্তু তারপর বি বরাবর তার ভি বেগে চলছে তারপর বি দিকে বি এ বরাবর বি এ বরাবর তার হচ্ছে বা পরিমাণ তারপর হচ্ছে ধ্রুব বল প্রয়োগ করা হতে এতে সমবন্ধনের সৃষ্টি হবে তারপর মনে করি সমবন্ধন এ এবং হচ্ছে বস্তুটি এ বিন্দু এ বি হতে তারপর দ্রুত অতিক্রম করার পর বি বিন্দুতে এসে থেমে গেলে তারপর এক্ষেত্রে সেই বেগ ভি ইকুয়াল টু 0 স্থিতিশক্তি তার হচ্ছে পূর্ব মুহূর্ত পর্যন্ত তার কাছে এই যে যেগুলো হচ্ছে বল গুণ স্থিতিশক্তিতে আসার পূর্ব মুহূর্ত অতিক্রান্ত দ্রুত এফ ইন্টু এস তার হচ্ছে গতিসূত্র তৃতীয় সূত্র অনুসারে যে বলে যেগুলো হচ্ছে ভরগুণ ত্বরণ যেগুলো এফ যেগুলো এম এ তারপর হচ্ছে বর্ণানুসার হচ্ছে জিরো যেগুলো হচ্ছে ভি স্কোয়ার যে মানে টু এস তারপরে টু এস যেগুলো ভি স্কোয়ার তারপর হচ্ছে এস যেগুলো ভি স্কোয়ার বাই টু এ উপরের এফ এ এবং এস এর মাধ্যমে আছে আমরা পাই হচ্ছে গতিশক্তি এম ইন্টু পি স্কোয়ার বাই টু এ তারপর হাফ এম স্কোয়ার তারপর এই যেটা হাফ এম স্কোয়ার গতিশক্তি কি ই যেগুলো হচ্ছে হাফ এম স্কোয়ার যেগুলো হাফ ভরবেগে ভর ইন্টু বেগ স্কোয়ার তারপর গেল বসে পদ্ধতি মনে করি তারপর বস্তুর এটি পরিবর্তনশীল ইয়া করে তারপর বস্তুর অভিমুখে তারপর ডিএসআই তারপর ডিডব্লিউ যেটা ডিএসআই তারপর ডিডব্লিউ যেটা এমডিবি বস্তুর বেগে শূন্য থেকে তারপর ভি বেগে প্রযুক্ত বলে এবং হচ্ছে গতিশক্তি পরিমাপ করা হলো তারপর এর মাধ্যমে সমাকলন করে আমরা পাই গতিশক্তি যেগুলো হাফ ভরগুণ বেগ স্কোয়ার ইহাই গতিশক্তির রাশিমালা সমীকরণ 588 থেকে আমরা জানতে পারি গতিশক্তি ওই মুহূর্তে এই বস্তুর আলোর বেগের এবং ভরের গুণফলের থেকে তার হচ্ছে নিশ্চিত ভরের কোনো বস্তুর গতিশক্তি ইকে সমানুপাতিক বি স্কয়ার অর্থাৎ বেগের বর্গের সমানুপাতিক হতে গতিশক্তি সহ ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু ভর বেগ স্কয়ার ইন্টু বাই ভর ইকুয়াল বি স্কয়ার বাই 2m নির্বল শূন্য হলে গতিশক্তি শূন্য হয়ে থাকে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক গতিশক্তি ইকুয়াল টু হাফ গুণ ভর বেগ স্কয়ার বাই ভর তারপর হচ্ছে একে সমানুপাতিক বি স্কয়ার অর্থাৎ হচ্ছে গতিশক্তি ভরবেগের সমানুপাতিক হতে গিয়ে ভরবেগ এবং গতিশক্তির পরিবর্তন লেখচিত্র হলো তারপর হচ্ছে গাছের শক্তি উপপাদ্য 5.7 তারপর হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরাম কোনো বস্তুর বিয়ারত লব্ধি তারপর হচ্ছে কর্তৃকা কৃত কাজ এবং গতিশক্তির পরিবর্তন হতে মনে করি এফ এম ভর বিশিষ্ট ইউ আদি বেগে হচ্ছে গতির নির্দিষ্ট মানে তারপর হচ্ছে এটি বল তারপর হচ্ছে বস্তুর প্রয়োগ করলে তারপর হচ্ছে বস্তুর বেগে বৃদ্ধি পাবে ফলে বস্তু তারপর হচ্ছে গতিশক্তি বৃদ্ধি পাবে এর সাথে অতিক্রম করলে তারপর হচ্ছে বিশেষ বেগ ভি হলে তারপর হচ্ছে কৃত কাজ ডব্লিউ যেগুলো এফ এস তারপর হচ্ছে বল গতি সৃষ্ট ধরনের এই যেগুলো বাই এম আই যেগুলো বি স্কোয়ার বাই ই স্কোয়ার বাই 2s বি স্কোয়ার যেগুলো ইউ স্কোয়ার প্লাস 2s তারপর হচ্ছে বলের দ্বারা কৃত কাজে যেগুলো শক্তি লাভ হচ্ছে গতিশক্তির পরিবর্তন সুতরাং কোনো বস্তুর উপর ক্রিয়াগত লব্ধি বল তারপর হচ্ছে কৃত কাজের দ্বারা গতিশক্তি পরিবর্তন তারপর হচ্ছে কাজ এবং শক্তি উপপাদ্য নামে পরিচিত তারপর হচ্ছে 29 উপপাদ্যটি বিশেষ দ্রষ্টব্য তারপর হচ্ছে পরিবর্তনশীল ক্ষেত্রে তারপর হচ্ছে উপপাদ্যটি প্রযোজ্য বিকল্প পদ্ধতি তারপর হচ্ছে ধরা যাক এম ফলের তারপর হচ্ছে বস্তুকণ এ বিন্দুতে বি পথে বি বিন্দুতে থাকে তারপর হচ্ছে বি তারপর হচ্ছে ক্ষুদ্র অংশ তারপর হচ্ছে ডিএস ভেক্টরে সূচিত করা হয়েছে তারপর হচ্ছে ডিএস এর সমান ক্রিয়াশীল বলে এফ হলে তারপর হচ্ছে কৃত কাজ যেগুলো ডিডব্লিউ যেগুলো এফ ডট ডিএস সম্পূর্ণ এই বিহারের জন্য কৃত কাজ
এবির জন্য কী কাজ আছে, এম ইকুয়াল টু ভি সাম এ, তারপর সামেশন ডিভি ডিভি, তারপর হচ্ছে কৃত কাজ হচ্ছে গণটিটা গতিশক্তি পরিবর্তন না, তারপর এই সম্পর্কটা হচ্ছে কাজ শক্তি হচ্ছে গতিশক্তি পদার্থ, তারপর হচ্ছে উল্লেখ্য বল দেয় এবং হচ্ছে পরিবর্তনশীল এবং কৃত কাজ সর্বাধিক এই গতিশক্তি পরিবর্তন সমান হবে যাচাই করা হাই জাম্প এবং লং জাম্পের ক্ষেত্রে গতিশক্তি স্থির অবস্থায় এবং লাভ দেয় না, কিন্তু দূর থেকে এসে দূরে লাভ দেয়, ফলে অনেক দূরে লাভ দেওয়া যায়। ব্যাখ্যা করো। সমস্যার সমাধান, গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? কোনো সচল বস্তু এম এবং হচ্ছে বেগ ভি হলে তারপর হচ্ছে গতিশক্তি হাম বেস করে, তারপর হচ্ছে ঋণাত্মক হতে পারে না। হচ্ছে বস্তুর বেগ ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে, তারপর কিন্তু বর্গের বেগের বর্গ সবসময় ধনাত্মক হবে, অতএব বস্তুর গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। এটা থেকে বস্তু এবং এটি পাটিবস্তু ভরবেগ সমান কোনটির গতিশক্তি বেশি? মনে করি ভারী বস্তুর ভর হচ্ছে m এবং হচ্ছে v1 এবং বেগ হচ্ছে v1 এবং হালকা বস্তুর ক্ষেত্রে ভর হচ্ছে m এবং হচ্ছে বেগ হচ্ছে v2। সুতরাং বস্তুটির ভরবেগ হবে mv1 mv2 p। সুতরাং হালকা বস্তু বাই হচ্ছে এই গতিশক্তি, তারপরে ভারী বস্তুর গতিশক্তি হচ্ছে সুতরাং m/m। সুতরাং হচ্ছে m অপেক্ষা ক্যাপিটাল M বড় হলে m is greater than m, তার হচ্ছে হালকা বস্তুর চেয়ে গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তির চেয়ে বেশি হবে। একটি হালকা বস্তু ও ভারী বস্তুর গতিশক্তি সমান, তা হচ্ছে কোনটির ভরবেগ বেশি? মনে করি এটি ভারী বস্তুর এম ও ভি, তার হচ্ছে ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগের চেয়ে বেশি হবে। তারপর হচ্ছে 5.8 স্থিতিশক্তি বা বিভব শক্তি। বস্তু তার অবস্থানের জন্য তারপর শক্তি অর্জন করে, তারপর বিদ্যুৎ স্থিত কণার সময় পারস্পরিক অবস্থান পরিবর্তনের জন্য বস্তু যে অর্জন করে তার বস্তুর শক্তি বা বিভব শক্তি বলা থাকে। ধরো একটা খণ্ড ইট খাদ্যের নিচে তারপর উঠিয়ে তারপর রেখে দিলে, তারপর মোটরের সাহায্যে পানি তুলে ছাদের উপরে রক্ষিত এটি ট্যাঙ্কা রেখে দিলে, তারপর ক্ষেত্রে দেখা যাবে তারপর যে ইটে তারপর পানি তারপর কম বেশি তারপর শক্তিপ্রাপ্ত হচ্ছে। এর উপর সকল শক্তি হচ্ছে স্থির শক্তি, তারপর কোনো বস্তুর স্থির শক্তি বড় ভূমিতে উচ্চতা এবং পরিকেন্দ্রিক স্থানে তার বৈশিষ্ট্য ধরনের উপর তার নির্ভর করে। উদাহরণ হচ্ছে খেলার মোটরের গাড়িতে স্প্রিং লাগানো, তারপর এই স্প্রিংয়ের দম নিয়ে তারপর আকারে ছোটো হয়ে থাকে। এই আকার পরিবর্তনের জন্য আমরা যা কাজ করি না, তারপর স্থিতি এই শক্তির উপরে তারপর স্প্রিংয়ে সজ্জিত হয়। দম ছেড়ে দিলে তারপর স্প্রিংয়ের পেঁচা খুলে পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসে। তারপর স্প্রিং এর সাথে খেলনার চাকা লাগানো থাকে, তারপর ফলে চাকা ঘুরতে থাকে এবং হচ্ছে স্প্রিং এর দরুন তারপর গাড়ি চলতে শুরু করে। হাত ঘড়িতে স্থিতিস্থাপক স্প্রিংয়ের সাথে ঘড়ির চাকা যুক্ত থাকে। স্থিতিস্থাপক স্প্রিংয়ের সাথে ঘড়ির চাকা যুক্ত থাকে। তারপর স্প্রিংয়ে দম দিলে তা আকারে ছোট হয়। এই আকার পরিবর্তন দম দেওয়ার জন্য আমরা কাজ করি যা স্প্রিংয়ের স্থিতিশক্তির রূপে সঞ্চিত হয়ে থাকে। স্প্রিংয়ের সাথে ঘড়ির কাঁটার সাথে এটি সংযোগ থাকে। স্প্রিং প্যাচে ঘুরে তারপর উল্টা দিয়ে ঘুরে আগের অবস্থায় ফিরে আসার সময় ঘড়ির কাঁটা ঘুরতে থাকে। স্প্রিংয়ের ঘড়ির কাঁটার একটি সংযোগ থাকে যে স্প্রিং প্যাচ খুলে উল্টা দিকে ঘুরে আগের অবস্থানে ফিরে আসার জন্য ঘড়ির কাঁটা ঘুরতে থাকে। স্প্রিংয়ের স্থিতিশক্তি গতিশক্তিতে পরিণত হয়ে থাকে। এরূপ ধনুকে ছিলাতে তীর লাগাতে তারপর তাতে নামকে বাঁকালে করলে ড্রপারকে প্রসারণ করলে সকলে আকার পরিবর্তনের জন্য স্থিতিশক্তি লাভ করে। উচ্চে অবস্থিত পানি তারপর পাহাড়ের চূড়া বরফ এবং আকাশের মেঘা অবস্থান পরিবর্তনের জন্য স্থিতিশক্তি সঞ্চিত হতে থাকে। তারপর কোনো একটি বস্তুর অবস্থান বর্তমান অবস্থা পরিবর্তনের জন্য স্বাভাবিক অবস্থান পরিবর্তনের যে পরিমাণ কাজ করে তাতে স্থিতিশক্তির পরিমাণ বলা হয়ে থাকে। সূর্যের চারদিকে আবর্তনের জন্য গ্রহগুলির স্থিতিশক্তি এবং গতিশক্তি কেমন হয়ে থাকে? সূর্যের চারদিকে আবর্তনকালে গ্রহগুলির মোট শক্তি বা ধ্রুব বা স্থির থাকে। প্রতিটি গ্রহ এবং সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে তারপর উপবৃত্তের পথে তারপর সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্য থেকে গ্রহের দূরত্ব অনেক বেশি হয়ে থাকে, তাই এটা গতি খুব ধীরে হয়ে থাকে, অর্থাৎ এর গতিশক্তি খুব কম হয়ে থাকে। পক্ষান্তরে এর স্থিতিশক্তি সর্বাধিক হয়ে থাকে এখন কক্ষপথে গ্রহটা দ্রুত কম হয়, তো কখনো এর গতিশক্তি বাড়ে এবং স্থিতিশক্তি কমে। এর কিন্তু মোট গতিশক্তি ধ্রুব থাকে। আমি আবার বলছি, সূর্যের চারদিকে আবর্তনকালে গ্রহগুলোর মোট শক্তি ধ্রুব বা স্থির থাকে। প্রতিটি গ্রহ উপবৃত্তের ফোকাসে তারপর রেখে তারপর উপবৃত্তের পথে সূর্যের কে প্রদক্ষিণ করে। সূর্য থেকে গ্রহের দূরত্ব অনেক বেশি, তারপর তাই এটার গতি খুব ধীর হয়, অর্থাৎ এর গতিশক্তি খুবই কম হয়। অপকান্তরে এর স্থিতিশক্তি সর্বাধিক হয়ে থাকে। তো এখন কক্ষপথে গ্রহের দূরত্ব যখন কম হয়ে থাকে তখন এর গতিশক্তি বাড়ে এবং বিভব শক্তি কমে, কিন্তু আম, কিন্তু মোটটা গতিশক্তি সবসময় ধ্রুব থাকে। স্থিতিশক্তির প্রকারভেদ 5.8 টাইপস অফ পটেনশিয়াল এনার্জি। স্থিতিশক্তি বা বিভব শক্তি বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন হচ্ছে অভিকর্ষীয় বিভব স্থিতিশক্তি বা অভিকর্ষীয় বিভব শক্তি, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, স্থিতিস্থাপক বিভব শক্তি, ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি, তা হচ্ছে তড়িৎ বিভব শক্তি, ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি।
তারপর হচ্ছে এখানে অভিকর্ষীয় বিভব শক্তি, স্থিতিতে বিভব শক্তি এবং তড়িৎ বিভব শক্তি নিয়ে আলোচনা করা হলো। অবকাশে স্থিতিশক্তি বা হচ্ছে বিভব শক্তি, তার হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। কোনো একটি বস্তুকে অবকাশের বৃত্তের উপরে তুলতে এবং হচ্ছে কোনো উৎস বা ইঞ্জিনের প্রয়োজন হয়ে থাকে, এই কার্য বস্তুর বিভব শক্তি এবং বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকে, নাম হচ্ছে অবকাশীয় বিভব শক্তি। এক্ষেত্রে ভূপৃষ্ঠকে ভ্রামণতল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এখন শক্তির পদ্ধতি, ক্যালকুলাসের পদ্ধতি, ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে একটি অতি উচ্চতা পর্যন্ত ডিএচএ পর্যন্ত উঠানো হলে এতে একটি দেওয়া আছে ডিডব্লিউ জিরো ডিএচএ ডিডব্লিউ জিরো এফ ডিএচএ। এখানে এফ এফ জিরো হচ্ছে বাহ্যিক বল, কর্তৃক কর্তৃক প্রযুক্ত বল। তার হচ্ছে এফ ডিএচএ মধ্যবর্তী কোণ শূন্য থাকে। তারপর হচ্ছে এটি বলকে তারপর হচ্ছে উপরে উঠাতে হলে তার হচ্ছে ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করতে হবে। তারপর হচ্ছে প্রযুক্ত বল এফ ইজিকল হচ্ছে বলের ওজন, তারপর হচ্ছে এফ ইজিকল এমজি। তার হচ্ছে কোনো বস্তুর উপর এইচ এ হতে হিউজ উঠাতে হলে মোটর কৃত কাজের পরিমাণ আছে ক্ষুদ্র ক্ষুদ্র কাজের সমষ্টি সমান হয়ে থাকে। তারপর হচ্ছে উদ্দেশ্য, তারপর হচ্ছে বস্তুটির বিভব শক্তি মানে এইচ এর তুলনায় তার হচ্ছে মোটর কাজের, তারপর হচ্ছে পি ইজিকল এইচ জিরো, তার হচ্ছে এফ ডিএচ ইজিকল এইচ জিরো এম জি ডিএচে। তারপর হচ্ছে স্বল্প শক্তির জন্য জি এর মান ধ্রুব রাখতে পাই, পি ইজিকল এম জি মানে আছে জিরো, তারপর হচ্ছে এম জি এইচ, তারপর হচ্ছে অভিকর্ষের বিভব শক্তি, তারপর হচ্ছে পি ইজিকল এম জি এইচ। তার হচ্ছে ভর, অভিকর্ষের ত্বরণ, তারপর হচ্ছে উচ্চতা, তারপর হচ্ছে উল্লেখ্য বস্তুর যত নিচে থাকতে হবে এইচের মান তত কমতে থাকবে এবং অভিকর্ষীয় বিভব শক্তি কমতে থাকবে। ভূপৃষ্ঠে এইচের মান হচ্ছে শূন্য হওয়ায় তার হচ্ছে অভিকর্ষীয় বিভব শক্তি শূন্য হবে। কোনো বস্তুর অভিকর্ষীয় বিভব শক্তির মান প্রামাণ্য তলের তার হচ্ছে সাপেক্ষে বস্তুর অবস্থানের উপর নির্ভর করে। সমুদ্র পৃষ্ঠে প্রামাণ্য তল বিবেচনা করে তার হচ্ছে কোনো অবস্থানের বিভব শক্তি এবং কোনো পাহাড়ের চূড়া প্রামাণ্য তলের বিবেচনা করলে তার হচ্ছে ওই একই অবস্থানে তার হচ্ছে বিভব শক্তি এক হবে না, তার হচ্ছে ভিন্নতর হবে। এবং প্রকৃতপক্ষে কোনো স্থানের বিভব শক্তির পরিমাণ নির্ণয় করা যায় না। তার হচ্ছে পরমাণু তল এবং প্রসঙ্গ তল সাপেক্ষে বিভব শক্তির পরিমাণ নির্ণয় করতে হয়। বিবেচনার মান ধনাত্মক ঋণাত্মক হতে পারে। এটি নির্ভর করে তার হচ্ছে প্রসঙ্গ এবং প্রামাণ্য তলের উপর। তার হচ্ছে ভূপৃষ্ঠে হয়ে তার হচ্ছে প্রামাণ্য তল বিবেচনা করে উপরের দিকে বিভব শক্তি ধনাত্মক হবে এবং বিভব এবং গণিতে বিভব শক্তি ঋণাত্মক হবে। দুটি পরিপূর্ণ পৌঁছে অচেনা যারা নিগম এবং এই আকৃতি হইতে একটি চৌবাচ্চা এবং ভিতরে এখনো চৌবাচ্চার চাঁদের দানা দিচ্ছে বা দুটি নিগম খুলে দাও। কোন চৌবাচ্চার পানি খুব বেগে বেশি হবে? চাঁদের উপর চৌবাচ্চা উঁচু জায়গায় থাকার কারণে স্থিতিশক্তি অর্জন করে, তাই নিগম নল খুলে দিলে ভূমিতে রাখা চৌবাচ্চা অপেক্ষা ছাদে রাখা চৌবাচ্চার পানি তার হচ্ছে বেশি বেগে প্রবাহিত হবে। তার হচ্ছে একটি বস্তু তার হচ্ছে শক্তি আছে কিন্তু ভরবেগ নেই, অথবা ভরবেগ আছে শক্তি নেই, এরকম হওয়া কি সম্ভব? উঁচুতে অবস্থিত স্থিরে একটি বস্তুর স্থিতিশক্তি কিন্তু ভরবেগ থাকে না, কি আবার হচ্ছে কোনো বস্তুর ভরবেগকে থাকলে অবশ্যই বেগ থাকবে। সুতরাং ওই বস্তুর গতিশক্তি থাকবে, অর্থাৎ কোনো বস্তুর শক্তি থাকলে ভরবেগকে নাও থাকতে পারে, তবে ভরবেগকে থাকলে অবশ্যই শক্তি থাকবে। আমি আবার বলছি, উঁচুতে অবস্থিত স্থির কোনো বস্তুর স্থিতিশক্তি থাকে কিন্তু ভরবেগ থাকে না। আবার কোনো বস্তুর ভরবেগ থাকলে অবশ্যই বেগ থাকবে। সুতরাং ওই বস্তুর গতিশক্তি থাকবে, অথবা কোনো বস্তুর শক্তি থাকলে ভরবেগ নাও থাকতে পারে, তবে ভরবেগ থাকলে অবশ্যই শক্তি থাকবে। স্থিতিস্থাপক বিভব শক্তি, তারপর হচ্ছে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। স্থিতিস্থাপক সীমার মাধ্যমে একটি বস্তুর উপরে তারপর হচ্ছে বল প্রয়োগ করা হলে বস্তুটির বিকৃতি ঘটে। বিকৃতি ঘটাতে বস্তুর উপরে কাজ সাধিত হতে এই কাজে তারপর হচ্ছে বস্তুর স্থিতিশক্তি এবং বিভব শক্তি সঞ্চিত থাকে। এর নাম হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি। স্প্রিং এর সৃষ্টি বিভব শক্তি নিম্নের আলোচনা থেকে সহজ। স্প্রিং এর বিভব শক্তি তারপর হচ্ছে ধরে একটি আনুভূমিক আদর্শ স্প্রিং এ তার হচ্ছে এক প্রান্ত দেওয়াল আছে, তার কারণে অপর বর বিশিষ্ট তার হচ্ছে একটি বস্তু যুক্ত আছে। বস্তুটি অনুভূমিক এবং ঘর্ষণহীন তলের মধ্যে যাতায়াত করতে পারে। তারপর হচ্ছে বস্তুটিকে টেনে স্প্রিংটিকে তার দৈর্ঘ্য বরাবর তার হচ্ছে বিকৃত করতে ধর্মে ধরুন প্রযুক্ত বলেরা তার হচ্ছে বিপরীত স্প্রিং এর পতনে বল ঘটবে। তারপর হচ্ছে অনুভূমিক বল তারপর স্প্রিংটিকে বাম হাতে ডান দিকে এবং অনুভূমিক তল বরাবর এক্সট্রা পরিমাণ বৃদ্ধি পেলে স্প্রিং এ মানে এক্সট্রা পরিমাণ না প্রত্যয়নের বল তা উৎপন্ন হবে। এখানে এক্সট্রা দূরত্ব সরাতে এবং তার উপরও সমান এবং হচ্ছে বিপরীতমুখী এফ ইজিক্যাল কি এক্স প্রয়োগ করে কাজ করতে হবে। এই সম্প্রসারণের প্রযুক্ত বল এবং হচ্ছে স্প্রিংটির মাধ্যমে সঞ্চিত শক্তি এই হচ্ছে বিভব শক্তি ইউজেড হাফ কে এক্স স্কোয়ার। তারপর হচ্ছে স্প্রিংটি কে এক্স পরিমাণ সংকুচিত করলে তার হচ্ছে সঞ্চিত বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার হবে এবং কে চলতে স্প্রিং ধ্রুবক এবং এফ বাই এক্স কোনো একটি স্প্রিং এর ধরে প্রতিনিধি মান হচ্ছে কোনো মুহূর্তে 15 নিউটন বলতে কি বোঝো? কোনো স্প্রিং এর প্রতিনিধি বল 15 নিউটন বলতে 15 নিউটন বল ঢাললে টেনে ছেড়ে দিলে তা হচ্ছে একই বলে পূর্বের অবস্থায় ফিরে আসে। 15 নিউটন প্রতিনিধি বল 15 নিউটন বলতে বোঝানো থেকে স্প্রিংকে 15 নিউটন বলে টেনে ছেড়ে দিলে একই বলে পূর্বের অবস্থায় ফিরে আসে। সমস্যার সমাধান, সলিউশন অফ প্রবলেম। স্থিতিশক্তি কি কখনো ঋণাত্মক হতে পারে? স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে। কোনো অভিকর্ষীয় স্থিতিশক্তির বেলায় তার হচ্ছে ভূপৃষ্ঠের উপরে যে কোনো বস্তুর স্থিতিশক্তি ধনাত্মক হয়ে থাকে। ভূপৃষ্ঠের নিচে খনিটা ভিতরে অবস্থান তা হচ্ছে বস্তুর স্থিতিশক্তি ঋণাত্মক হয়ে থাকে, যা নিয়ে এই চিত্রে তারপর হচ্ছে বি বিন্দুতে
বি বিন্দুতে স্থিতিশক্তি 0 উচ্চতায় সি বিন্দুতে স্থিতিশক্তি mg/s2 সি থেকে বিতে নেমে এসে বস্তুর স্থিতিশক্তি কমতে থাকে। এইভাবে বি থেকে এ বিন্দুতে যাওয়ার সময় তার বস্তুর স্থিতিশক্তি কমবে। অতএব বি বিন্দু থেকে স্থিতিশক্তি 0 বলে তার এই বিন্দুতে স্থিতিশক্তি ঋণাত্মক হবে। এই বিন্দু যদি h1 গভীরতায় থাকে তাহলে স্থিতিশক্তি হবে a -mgh1। বস্তুকে আবার এ এবং বি বিন্দু হতে যেতে তার অভিকেশের ভিন্ন বস্তু তার বিরুদ্ধে কাজ করতে হবে। উচ্চ এবং বৃহস্পতির সম্পর্কে 5.2 এর ক চিত্রে দেখানো হলো। উচ্চতা এবং বৃহস্পতির সম্পর্কে 5.2 এর ক চিত্রে দেখানো হলো। তার এটি বস্তুর স্থিতিশক্তি কীভাবে শূন্য হয়। প্রমাণ অবস্থা এবং আকৃতি থেকে এটি বস্তুকে অন্য অবস্থান বা আকৃতিতে নিয়ে যেতে হলে বস্তুটি সবসময় কোনো বল বিরুদ্ধে কাজ করতে হয় থাকে। এই কাজে বস্তুটিকে স্থিতিশক্তির রূপে কাজ করে বস্তুটি তার প্রমাণ অবস্থায় আকৃতিতে ফিরে আসার সময় এই স্থিতিশক্তির দরুন নিজে কাজ করতে পারে। বস্তুটির স্থিতিশক্তি ক্রমশ কমতে থাকে এবং হ্রাস পেতে পেতে প্রমাণ অবস্থায় বা আকৃতিতে ফিরে এলে বস্তুটির স্থিতিশক্তি শূন্য হয়। এই বস্তুটি আর কাজ করে না। নির্দেশনা প্রমাণ অবস্থায় আমি আবার বলছি এটি বস্তুর স্থিতিশক্তি কীভাবে শূন্য হয়। প্রমাণ অবস্থা বা আকৃতি থেকে অন্য বস্তুতে অবস্থান বা আকৃতিতে নিয়ে যেতে হলে বস্তুটি সবসময় বলের বিরুদ্ধে কাজ করতে হয় থাকে। এই কাজে বস্তুটি স্থিতিশক্তির রূপে সঞ্চিত করে বস্তুটি তার প্রমাণ অবস্থা আকৃতিতে ফিরে আসার সময় স্থিতিশক্তির দরুন নিজে কাজ করতে পারে। নিজে কাজ করায় স্থিতিশক্তি ক্রমশ হ্রাস পায় এবং হ্রাস পেতে প্রমাণ অবস্থা এবং আকৃতিতে বস্তুটির স্থিতিশক্তি শূন্য হয়। এই অবস্থায় বস্তুটি আর কাজ করে না। অভিকর্ষীয় স্থিতিশক্তি কেবলমাত্র এইচের উপর নির্ভর করে, কিন্তু পথের উপর নির্ভর করে না। নির্দেশনা কোনো বস্তুটিকে এইচের উচ্চতায় অভিকর্ষী স্থিতিশক্তি কেবলমাত্র এইচের উচ্চতায় কাজ করে, কিন্তু পথের উপর নির্ভর করে না। কোনো বস্তুতে এইচের উচ্চতায় কোনো পথে নেওয়া হলে স্থিতিশক্তি তার উপর নির্ভর করে না। অর্থাৎ বস্তুটিকে খারাপভাবে এইচ উচ্চতা না তুলে কোনো পথে যদি এই উচ্চতায় নিয়ে যাওয়া হয় তাহলে স্থিতির মান একই থাকে। যেমন অ্যাম্বরের কোনো বস্তু সি বিন্দুতে বি বিন্দুতে নিলে বস্তুটির স্থিতিশক্তি অর্থাৎ বস্তুটিকে খারাপভাবে এই উচ্চতা না তুলে যে কোনো পথে যদি এই কি উচ্চতা নিয়ে যাওয়া হয় তাহলে স্থিতিশক্তির মান একই থাকে। যেমন অ্যাম্বরের কোনো বস্তুকে সি বিন্দু হতে বি বিন্দুতে নিলে তার স্থিতিশক্তি হবে mgh। আবার মনে করি অ্যাম্বরের বস্তুটিকে ঘর্ষণ নততল এ বি উপরে দিয়ে টেনে এই উচ্চতায় টেনে তোলা হলো। এ বি এর উপর দিয়ে উচ্চতায় টেনে তোলা হলো নততল বরাবর নিচের দিকে। বস্তুর ওজন mg এর অংশ হচ্ছে mg sin থিটা। নততল বরাবর বস্তুটিকে উপরে টেনে তুলতে এই উপাংশের বিরুদ্ধে কাজ করতে হয়। তার বস্তুর ওজনের উপাংশ mg cos থিটা বস্তুর সরণের লম্ব দিকে ক্রিয়া করে বলে তার কোনো কাজ করে না। নততল বরাবর বস্তুর সরণ হলো এবি। অতএব মোট কাজ বস্তুর ওজনের উপাংশ mg cos থিটা বস্তুর সরণের লম্ব দিকে ক্রিয়া করে বলে mg cos থিটা সরণের লম্ব দিকে কাজ করে বলে কোনো কাজ করে না। বস্তুর ওজনের অন্য উপাংশ mg cos থিটা সরণের লম্ব দিকে ক্রিয়া করে বলে কোনো কাজ করে না। মোট কাজ বল গুণ সরণ mg sin থিটা ab mgh। সংখ্যানো যে এই কাজ হলো বস্তুর স্থিতিশক্তি। অতএব কোনো বস্তুকে যে কোনো পথে তোলা হোক না কেন নিচু উচ্চতায় এর অভিকর্ষীয় স্থিতিশক্তির মান একই হয়ে থাকে। 50 নিউটন ওজনের এটি বস্তুকে 6 মিটার উচ্চতায় পাঠানো হলো। এটি লিফটে ব্যবহার করা হলো। 70 জুল শক্তি অপচয় করে। অপচয়কৃত শক্তির পরিমাণ কত হবে তা সরবরাহিত শক্তির কাজ হচ্ছে বল গুণ সরণ ওজন গুণ উচ্চতা 60 গুণ 6 50 গুণ 6 300 জুল। অপচয়কৃত শক্তি সরবরাহিত শক্তি বিয়োগ হচ্ছে ব্যয়িত শক্তি 300 বিয়োগ হচ্ছে 70 230 জুল। কয়েকটি সমান ভরের মার্বেলের একই সাথে পরস্পর সংলগ্ন অবস্থায় একটি মসৃণ আনুভূমিক টেবিলের উপর রাখা। অনুরূপ দুটি মার্বেল গড়িয়ে দিয়ে এই সারির প্রান্তে আঘাত করে কি দেখতে পাবে? সারির অপর প্রান্ত থেকে দুটি মার্বেল একই বেগে গতিশীল হবে কেন? ভরবেগে এক্ষেত্রে ভরবেগে এবং যান্ত্রিক উভয় সংবেদনশীলই মেনে চলে। তার ফলে সারির অপর প্রান্ত হতে দুটি মার্বেল একই সাথে একই বেগে গতিশীল হবে।
শক্তি নিত্যতা নীতির ব্যবহার, ইউজ অফ কনভার্সন প্রিন্সিপাল অফ এনার্জি। দুই হাতের তালু একত্রে ঘটলে সেটা তালু ক্রম থেকে এক্ষেত্রে যান্ত্রিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। পতনশীল বস্তু মাটিতে আঘাত করে থেমে গেলে তা হচ্ছে যান্ত্রিক শক্তি তাপশক্তিতে এবং কিছুটা সৌরশক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। তারপর আবার যে কোনো তারপর যন্ত্রের বিভিন্ন অংশের ঘোষণার ফলে তাপশক্তির উদ্ভব হয়ে থাকে। এই ঘটনাগুলো লক্ষ্য করে তার শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়ে থাকে। ফলে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বে দেখা যায় যে পরশক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। কোনো বস্তুর তার শক্তির পরিমাণ বাড়লে তার ওই বস্তুর ভরও বাড়ে। তার আবার বস্তুর শক্তির পরিমাণ কমলে তার ভরও কমে যায়। মেঝের উপর দিয়ে এটি বাষ্পকে টানা ঘর্ষণে তাপ সৃষ্টি হয়ে থাকে। সুতরাং সকল ক্ষেত্রে সংরক্ষিত দেখা যায় যে শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হচ্ছে, কিন্তু শেষে বাধাংশ হয় না। এই শক্তির নিত্যতা তার শক্তি অবিনাশের বা শক্তি সৃষ্টি বাধাংশ হয় না। কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। এনার্জি ইজ ইটারনাল, ইট ক্যান নেইদার বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড, বাট ইট ক্যান অনলি বি কনভার্টেড ফ্রম ওয়ান ফ্রম অ্যানাদার। বিশ্বের মোট শক্তির পরিমাণ ধ্রুবক হচ্ছে বৈদ্যুতিক স্থিতি থেকে তার হচ্ছে বৈদ্যুতিক এবং বিদ্যুৎ চালনা করলে তাপ উৎপন্ন হয়ে থাকে। এই চাপ দিয়ে আমরা স্থির করি, তার হচ্ছে এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি তার হচ্ছে তাপশক্তিতে রূপান্তরিত করে এবং তাপ শক্তি তার হচ্ছে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। এক্ষেত্রে শক্তির ক্ষয় বা বিনাশ নেই, মাত্রা রূপান্তর রয়েছে। নিউক্লিয়ার রিয়েক্টরের কথা তোমরা সবাই শুনেছো। নিউক্লিয়ার রিয়েক্টরের মাধ্যমে হচ্ছে একটি নিউট্রন তার হচ্ছে এটি ভারী পরমাণু তার হচ্ছে ইউ-35 কে আঘাত করে, ইউরেনিয়াম 235 কে আঘাত করে। এই নিউক্লিয়ার ফিশনে প্রক্রিয়া ঘটনা থেকে এই প্রক্রিয়া প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন থাকে। এই তাপশক্তিকে কাজে লাগে টারবাইন ঘুরিয়ে আবার বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা থেকে। এক্ষেত্রে পারমাণবিক শক্তি তার হচ্ছে তাপশক্তিতে রূপান্তরিত করে এবং তাপশক্তির শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। এক্ষেত্রেও শক্তির কোনো বিনাশ দর্শনে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হচ্ছে। শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়ে থাকে, কোনো ঘাটতি বা বাড়তি ঘটে না। তার হচ্ছে অর্থাৎ শক্তির বিনাশ বা সৃষ্টি উভয়ই অসম্ভব। তার হচ্ছে তখন এই ধরনের শক্তি বিলুপ্ত হয়, তার হচ্ছে তা অন্য রূপে তার হচ্ছে কোথাও আত্মপ্রকাশ করে। এই নাম হচ্ছে শক্তির নির্দিষ্টতা বা হচ্ছে শক্তির অবিনাশতা, কনভার্সন অফ এনার্জি। যান্ত্রিক শক্তির রূপান্তরের এরকম অসংখ্য উদাহরণ রয়েছে, যেমন সরল দোলকের দোলন এবং তলে বস্তুর গতি আমরা জানি শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তবে এইসব উদাহরণে যেভাবে গতিশক্তি এবং স্থিতিশক্তিতে এবং স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, মাত্র স্থিতিশক্তি গতিশক্তির যোগফল এবং মোটর যান্ত্রিক শক্তির সবার সময় স্থির থাকে। তারপর সেক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি, তারপর প্রিন্সিপাল অফ কনভারসেশন মেকানিক্যাল এনার্জি। কিন্তু ঘর্ষণ বল সবসময় এই বল তার সবসময় বস্তুর গতিকে বাধা দেয়, তার ফলে কিছু পরিমাণ যান্ত্রিক শক্তি বাধা করা অপচয় হয়ে থাকে এবং তার শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। উদাহরণের ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র উপস্থিত হয়ে থাকে। কোনো অপচয় বল না থাকলে সংঘর্ষটি সম্পর্কে স্থিতিস্থাপক হলে মোটটা শক্তি অপরিবর্তিত থাকে। সুতরাং সংঘর্ষের আগে শক্তি সঞ্চিত ইজিক্যাল টু সঞ্চিত স্থির শক্তি ইজ হাফ এম ভি ওয়ান স্কয়ার, তারপর হচ্ছে প্লাস হচ্ছে এম ভি ইন্টু ভি টু স্কয়ার। কোনো প্রক্রিয়া তার হচ্ছে কোনো রাশির মান সবসময় অপরিবর্তিত, তাহলে রাশিটি সংরক্ষিত আছে বলে ধরা হয়। অর্থাৎ মোট যান্ত্রিক শক্তির সংরক্ষিত আছে। তারপর এটি বলুন না, তারপর উপরের দিকে ওঠার সময় শক্তি এবং স্থির শক্তি বই পিতে পাই ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র লক্ষিত হয় কিনা। এক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র লক্ষিত হয় না। ঊর্ধ্বগামী কোনো বস্তুর উপর অগ্রসর ছাড়া অন্য কোনো বাহ্যিক বল ক্রিয়াশীল হলে তারপর সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয় না। ঊর্ধ্বগামী কোনো বস্তুর উপর অগ্রসর ছাড়া অন্য কোনো বাহ্যিক বল ক্রিয়াশীল হলে শক্তি সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয় না। গ্যাসপূর্ণ ওজনের মোট ওজন অপেক্ষা তার প্লবতা বা ঊর্ধ্বমুখী ঘাত অনেক বেশি। মোট ওজন অপেক্ষা তার প্লবতা এবং ঊর্ধ্বমুখী ঘাত অনেক বেশি হয়ে থাকে। ফলে বেলুন উপর দিকে ঊর্ধ্বমুখী এবং প্লবতা ওজন ক্রিয়া করে, অর্থাৎ অভিকর্ষ ছাড়া তারপর কিটি বল তারপর ওই বেলুনের উপর ক্রিয়াশীল হয়। মোট ঊর্ধ্বমুখী বলের জন্য তার বেলুনের উপর এটি ঊর্ধ্বমুখী ত্বরণ থাকে, ফলে বেলুনটি উপর দিকে বেগ ধীরে ধীরে বাড়ে, তাই গতিশক্তিও ধীরে ধীরে বাড়ে। আবার উপরের দিকে ওঠার ফলে তা হচ্ছে অভিকর্ষের বিরুদ্ধে কৃতকার্য করে, অভিকর্ষে এতে বেলুনের শক্তিও বাড়তে থাকে। ফলে বেলুনটির উপরের দিয়ে বেগ ধীরে ধীরে বাড়ে, তার হচ্ছে গতিশক্তি বৃদ্ধি পেতে থাকে। আবার উপর দিকে ওঠার সাথে সাথে অভিকর্ষের বৃদ্ধি কৃতকার্য বাড়ে, এতে বেলুনের শক্তিও বাড়ে। উৎক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় শক্তি নিত্যতা সূত্র, কনভারসেশন অফ এনার্জি অফ এ বডি থ্রোন আপ টু এট এ ম্যাক্সিমাম হাইট। গতিশক্তির জন্য বস্তুতে গতিশক্তি এবং অবস্থার জন্য স্থিতিশক্তি থাকে। এটি সচল বস্তু গতিশক্তি ই এবং স্থিতিশক্তি ইপি দুইটি থাকে পারে, যেমন একটি উড়ন্ত বিমানের উপর দিকে ছোটা, তারপর হচ্ছে পাথরের গতিশক্তি এবং স্থিতিশক্তি দুই থাকে। তারপর হচ্ছে তখন বস্তুর মোট যান্ত্রিক শক্তি বলতে গেলে গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল বোঝাতে থাকে। অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি ইটি ইয়ে প্লাস ইপি, তার হচ্ছে বস্তুর গতিশক্তি এবং স্থিতিশক্তি বা স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হতে পারে। এরকম রূপান্তর অনেক উদাহরণ আছে। আমরা উৎক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতার হচ্ছে শক্তি নির্ধারণ সূত্র প্রয়োগ করব। মনে করি কোনো বস্তুর এম্মা ভরে, তারপর হচ্ছে কোনো পি নট ইউবিকে তারপর হচ্ছে খারাপভাবে নিক্ষিপ্ত করা হলো, তারপর হচ্ছে ভূপৃষ্ঠের নির্দিষ্ট স্থল বরাবর প্রাথমিক স্তরে যেগুলো জিরো এবং হচ্ছে প্রাথমিক শক্তি হাফ এম ইউ স্কোয়ার। তারপর হচ্ছে পাথরটির যত উপরে সে শক্তি স্থির শক্তি তত বাড়তে থাকে, সাথে সাথে পাথরের বেগ কমতে থাকে, গতিশক্তি কমতে থাকে। অতএব উপরে ওঠার সময় তার হচ্ছে গতি এবং স্থির শক্তি রূপান্তরিত হতে থাকে।
এই চুক্তিতে তারপর হচ্ছে পাত্রটি যদি ভি হয় থাকে ভি ইজ লেস দেন তারপর হচ্ছে ইউ হয়, তবে তারপরে বিন্দুতে পাথরটি গতিশক্তি ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার ইকুয়াল টু ও স্থির শক্তি তারপর হচ্ছে ইকুয়াল টু এম জি হয়ে থাকে। তারপর হচ্ছে পাথরটির মোটর যান্ত্রিক শক্তি হাফ এম বি স্কয়ার ইকুয়াল টু প্লাস হচ্ছে এম জি আছে। তারপর হচ্ছে সর্বোচ্চ অবস্থানে হচ্ছে পাথরটির মুহূর্তের জন্য স্থির থাকে, তখন পাথরটির গতিশক্তি শূন্য এবং হচ্ছে স্থির শক্তি সবচেয়ে বেশি হয়। পাথরটির অবস্থান উচ্চতা নিচে হয়, তখন স্থির শক্তি এম জি এচ হয়। অতএব সর্বোচ্চ স্থানে তার হচ্ছে পাতাটি সম্পূর্ণ গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর জন্য পাতাটি আবার নিচে পড়তে থাকে, তখন টিকে বিপরীত দিকে ক্রিয়া হয়ে থাকে। পাতাটির স্থির শক্তির ক্রমশ কমতে থাকে, গতিশক্তি বাড়তে থাকে। নির্দিষ্ট তলে তার হচ্ছে গতিশক্তি থাকে এবং স্থির শক্তি শূন্য হয়ে যায়। এই ক্ষেত্রে প্রমাণিত হচ্ছে ঘর্ষণ বলের মতো কোনো অপচয়ী বল ডিসিপেটিভ বল না থাকলে তার হচ্ছে প্রাথমিক অবস্থানে পাতাটির নির্দিষ্ট শক্তি যা সম্পূর্ণরূপে গতিশক্তি সর্বোচ্চ স্থানে পাতাটির মোট শক্তি যা সম্পূর্ণ স্থির শক্তি সমান হতে থাকে। আপা ইউজ কারি যেগুলো এম জিএছে অর্থাৎ হচ্ছে আগের বস্তুতে দেওয়া এবং শক্তি অপরিবর্তিত থাকে। অতএব হাফ এম ইউ স্কয়ার ইকুয়াল টু এম জি এইচ ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার প্লাস এম জি এইচ। অর্থাৎ পতনশীল বস্তুর এবং হচ্ছে এই নীতি প্রযোজ্য হয়ে থাকে যে স্থান থেকে বস্তুকে উপরের দিকে ইউ বেগে তারপর হচ্ছে ছোড়া হচ্ছিল বস্তুটি আবার সেই দিকে প্রাথমিক অবস্থানে ফিরে এসে ইউ হয়। এই অবস্থানে বস্তুটির শক্তি এবং গতিশক্তি হয়ে থাকে। অতএব মোট শক্তি ইকুয়াল টু হাফ এম ইউ স্কয়ার। তারপরে অতএব উৎকৃত বস্তুর সর্বাধিকার শক্তি মনে চলে। সরলচন্দ্রিত গতিশক্তি এনার্জি অফ সিম্পল হারমোনিক মোশন। সরল ত্বরণ গতি হলো সরলচন্দ্রিত গতি। সরল দোলকের গতি হলো সরলচন্দ্রিত গতি। সরল দোলকের দুধে দুধে যখন দোলকের গতিশক্তি স্থির শক্তি এবং আবার কখনো দোলকের স্থির শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে, কিন্তু প্রতি মুহূর্তে দোলকের গতিশক্তির শক্তির যোগফল ধ্রুবক থাকে। মনে করি কোনো বলের প্রভাবে ক্ষেত্রফল m এবং অবস্থা শূন্য। তারপর হচ্ছে দোলমান অবস্থা থেকে তার হচ্ছে সাম্যাবস্থা থেকে যে কোনো একটি দূরত্ব অতিক্রম করলে তার সর্বোচ্চ বিন্দু বিতে তারপর হচ্ছে পৌঁছলে তার হচ্ছে বি বিন্দুতে বি হলো জিরো হলে সকল শক্তি বিভব শক্তি। তারপর হচ্ছে সরল দোলকের তারপর হচ্ছে পরে তার হচ্ছে ক্রিয়ারত এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। সরল দোলকের উপর ক্রিয়ারত বল তার হচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, অথবা বিতে তার হচ্ছে বিভব শক্তি ই পি ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। আমরা জানি কে বাই এম ইকুয়াল টু ওমেগা স্কয়ার, কে ইকুয়াল টু ওমেগা স্কয়ার এম, ইপি ইকুয়াল টু হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। তারপর হচ্ছে বিভিন্নতে গতিশক্তি ই কে ইকুয়াল টু জিরো। তারপর হচ্ছে বিভিন্নতে মোট শক্তি ই ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। তারপর হচ্ছে এখন ধরা যাক তার হচ্ছে বিভিন্নতে সমস্ত জিরো বিন্দুতে সি বিন্দুতে যাত্রা শুরু করলে সি বিন্দুতে এবং গতিশক্তি ই ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার। সুতরাং বি ইকুয়াল টু কিন্তু সরল চন্দ্রিত ক্ষেত্রের ক্ষেত্রে বি ইকুয়াল টু ওমেগা রুট ওয়াই স্কয়ার মাইনাস সি স্কয়ার। সুতরাং ই কে সি ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। তার হচ্ছে সি বিন্দুতে বিভব শক্তি থাকবে যার পরিমাণ হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার কে স্কয়ার কে ইকুয়াল টু এম ওমেগা সি বিন্দুতে মোট শক্তি ই কে ইকুয়াল টু ই কে সি যোগ ই পি সি। সুতরাং ই কে ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। মন্তব্য উপসূত্র থেকে দেখা যায় যে বি ও সি তার মোট শক্তি ইয়ে থাকে, তারপর অর্থাৎ তুল্যমান তার হচ্ছে এটি সরল, তার হচ্ছে দোলকের নিহিত সূত্র মেনে চলে। ক্ষমতা তার হচ্ছে ক্ষমতার ধারণা, তার হচ্ছে বল, তার হচ্ছে বল এবং হচ্ছে মাধ্যম হচ্ছে কাজ শক্তি। ক্ষমতা বলের ধারণা থেকে বলের বিরুদ্ধে তার হচ্ছে সরণ দ্রুত না হলে এইভাবে সম্পন্ন হচ্ছে কাজের পরিমাণ তার হচ্ছে এবং ক্ষমতা বোঝা যায় না, তার হচ্ছে এই পরিমাণে তার হচ্ছে ক্ষমতা সম্পন্ন হয়। তাই হচ্ছে ক্ষমতা তার হচ্ছে কোনো টি বা উচ্ছের তার হচ্ছে হারকে ক্ষমতা বলা থাকে। একক সময়ে কৃত কাজ এবং ক্ষমতা পরিমাপ করা হয়। তার হচ্ছে কোনো একটি বস্তুর তার হচ্ছে গতিশক্তি এবং মাঝে টি এবং ডব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন করে একক সময় ক্ষমতা বা কৃত কাছে পি যেগুলো কাজ বাই সমান ডব্লিউ বাই টি এফ এস বাই টি ছিল বি। তারপর হচ্ছে কাজের সমাধানের সমান না থাকলে তাদের ক্ষমতা পি ছিল ডি ডব্লিউ বাই টি। তার হচ্ছে পরিমিত এটি ধ্রুব বল এবং কোনো টিটি সময় পর ডিআর স্মরণ করা তাহলে তার হচ্ছে ধ্রুব বল গতিকে তার হচ্ছে এফ আই ডট ডিআর এবং কৃত কাছে গতির ডি ডব্লিউ বাই ডিটি এফ এগুলো ডিআর বাই ডিটি। তার হচ্ছে এফ ডট বি তার হচ্ছে ক্ষমতা টি স্কেলার রাশি ক্ষমতা কেবল কাজের মোটা পরিমাণের উপর নির্ভর করে না, কত সময় এই কাজ করা হয় তার উপর নির্ভর করে। কম সময়ে কাজ করলে ক্ষমতা বেশি হয়ে থাকে, যেমন হচ্ছে কাজ 4 ঘন্টা 2000 জুল কাজ করার পর এটি যন্ত্র 6 ঘন্টায় দেওয়া হচ্ছে 2600 জুল কাজ করে। প্রথম যন্ত্রটির ক্ষমতা হচ্ছে 2400 বাই 4 ইকুয়াল 500 জুল বাই ঘন্টা। তারপর দ্বিতীয় যন্ত্রের ক্ষমতা হচ্ছে 2400 ভাগ 6 400 জুল পার ঘন্টা। সুতরাং যদিও প্রথম যন্ত্রটির কাছে দ্বিতীয় যন্ত্র অপেক্ষা কম, কিন্তু প্রথমটির ক্ষমতা বেশি। ক্ষমতার একক ইউনিটস অফ পাওয়ার, তার হচ্ছে ক্ষমতার একক সংখ্যাতে এর একক বের করা যায়। তার হচ্ছে ক্ষমতা যেগুলো কাজ বাই সময়, তার হচ্ছে জুল পার সেকেন্ড জুল পার সেকেন্ড। তার হচ্ছে মাত্রা যেগুলো বি যেগুলো এম স্কয়ার পার টি এসআই পদ বা আছে আন্তর্জাতিক পদ্ধতিতে যে ক্ষমতা একক জুল পার সেকেন্ড। তারপর বা ওয়াটে তার হচ্ছে সেকেন্ডে এক জুল করার ক্ষমতাকে এক জুল পার সেকেন্ড বলা থেকে ওয়াটা বলা থেকে কোনো যন্ত্রের ক্ষমতা 50 জুল পার সেকেন্ডে বলতে উক্তি দ্বারা পর্যন্ত সেকেন্ডে 50 জুল কাজ করতে পারে। তার হচ্ছে প্রতি ওয়াটা অপেক্ষা বড় মানের আরও এটি একক ক্ষমতা প্রকাশের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এর নাম হচ্ছে কিলোওয়াট। অসক্ষমতা ভরস পাওয়ার তার হচ্ছে প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে একক অসক্ষমতা বলা হয়। একক অসক্ষমতা 746 জুল পার সেকেন্ড 746 ওয়াট। তার হচ্ছে বৈদ্যুতিক ব্যবহারিক একক ক্ষমতার বৈদ্যুতিক ব্যবহারিক একক ওয়াট। তার হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ওয়াট
ওয়াটের ক্ষমতার একক হচ্ছে ওয়াট ইজ ইকুয়াল টু 1 জুল পার সেকেন্ড, হচ্ছে 1 কিলো ওয়াট ইজ ইকুয়াল টু 1000 ওয়াট, অর্থাৎ কিলো ওয়াটের অপেক্ষা হচ্ছে 1000 গুণ বড়। আধুনিক কালে কি করলো, ওয়াটের হচ্ছে অপেক্ষা হচ্ছে 1000 গুণ বড় করে হচ্ছে ওয়াটের অপেক্ষা 10 লক্ষ গুণ বাড়িয়ে হচ্ছে এটি একক ব্যবহার করা হয়। এর নাম হচ্ছে মেগাওয়াট। মেগাওয়াট ছিল 1000 কিলো ওয়াটের 10⁶ ওয়াটটা হচ্ছে 10⁶ জুল পার সেকেন্ড হচ্ছে কোনো বিদ্যুৎ শক্তি হচ্ছে কেন্দ্রের ক্ষমতা হচ্ছে 2 মেগাওয়াট হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্রের সরবরাহকৃত হচ্ছে বিদ্যুৎ শক্তি দ্বারা হচ্ছে প্রতি সেকেন্ডে 20 বা 2 মেগাজুল কাজ করা যায়। ক্ষমতার মাত্রা সমীকরণ আর আমরা জানি পি হলো ডব্লিউ/টি বল গুণ সরণ বাই হচ্ছে সময়। তারপর হচ্ছে ক্ষমতার একক পি হলো বল না বাই ইন্টু সরণ বাই সময়। তারপর হচ্ছে এম এল পার টি স্কয়ার ইন্টু এল পার ইটি, এম এল স্কয়ার পার টি কিউব। তার হচ্ছে ক্ষমতা বল এবং বেগের মধ্যে সম্পর্ক রিলেশন ফোর্স অ্যান্ড ভেলোসিটি। তার হচ্ছে মনে করি কোনো বস্তুর এবং এফ এবং টি তার হচ্ছে মধ্যে তার হচ্ছে এরিয়া করলে তার হচ্ছে বস্তু প্রযুক্ত বল অভিমুখে এসে দূরত্ব সরণ যায়, তাহলে ওই বল তার হচ্ছে ডব্লিউ ছিল এফ এস পি ছিল ডব্লিউ/টি এফ এস বাই টি, তার হচ্ছে পি ছিল বি/টি। তার হচ্ছে ক্ষমতা ছিল প্রযুক্ত বল গুণ হচ্ছে বস্তুর বেগ। তার হচ্ছে সরল বস্তুর মাথা হচ্ছে অভিমুখী না হচ্ছে যদি থিটা কোণে তার হচ্ছে ক্রিয়াশীল হয়, তাহলে বি ছিল কস থিটা। তার হচ্ছে দুটি ভেক্টরের তার হচ্ছে স্কেলার গুণফল হয়ে থাকে। তার হচ্ছে ভেক্টর অনুযায়ী পি ইকুয়াল টু এফ ভি। তারপর হচ্ছে এই সমীকরণের ক্ষমতা এবং বল এবং বেগের মান নির্দেশ করে। তারপর হচ্ছে অবর্ত ঘূর্ণনের ক্ষেত্রে তারপর হচ্ছে গতির ক্ষেত্রে তারপর হচ্ছে আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু টর্ক এখন কণিক সরণ না, তারপর হচ্ছে পি ইকুয়াল টু ডব্লিউ/টি। সুতরাং টর্ক গুণন কণিক সরণ বাই হচ্ছে সমান পি ইকুয়াল টু টর্ক গুণ হচ্ছে কণিক বেগ। 5.12 কর্মক্ষমতা বা হচ্ছে এফিসিয়েন্সি। আমরা যখন কোনো যন্ত্র বা বস্তু থেকে কাজ পাই তখন ওই বস্তু তারপর হচ্ছে বস্তুকে কার্যক্রম করার জন্য সর্বোচ্চ শক্তি অপেক্ষা কম কেবল যন্ত্রের ক্ষেত্রেই নয়, তার হচ্ছে বাস্তব ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তার হচ্ছে শক্তি প্রয়োগ করা হয়ে থাকে। তার অংশ বিশেষ কাজে লাগে, বাকি অংশ অপচয় হয়ে থাকে। স্থির ক্ষেত্রে এই অপচয় হওয়া শক্তি ব্যয় হতে কার্যকর শক্তি ইঞ্জিনের কর্ম ইত্যাদি। তার হচ্ছে এই অপচয় তার হচ্ছে সম্পূর্ণরূপে বন্ধ করা যায় না। তার হচ্ছে প্রযুক্তি ব্যবহারের সময় তার হচ্ছে এই অপচয় এক্ষেত্রে শক্তি সমীকরণ হলো প্রদত্ত শক্তি যেগুলো লব কার্যকর শক্তি অনুপাতে বিদ্যুৎ শক্তি সংজ্ঞা কোনো যন্ত্র তাদের সর্বোচ্চ শক্তি এবং কাজে রূপান্তরিত হওয়ার শক্তি অনুপাতকে কর্মদক্ষতা বলা হয় থাকে, অর্থাৎ কর্মদক্ষতা এইটাই ছিল কার্যকর শক্তি। তার হচ্ছে মোটা তার হচ্ছে সর্বোচ্চ শক্তি তার হচ্ছে কর্মক্ষমতা হিসেবে প্রকাশ হয়ে থাকে। কর্মক্ষমতা যেগুলো একক হচ্ছে হর্স পাওয়ার 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। তার হচ্ছে মনে করি কোনো যন্ত্রে তার হচ্ছে E1 পরিমাণ শক্তি প্রদান করা হলে E2 পরিমাণ শক্তির অপচয় করলে তাহলে কর্মক্ষমতা এইটাই ছিল E1 মানে C2 বাই E1 ইকুয়াল টু হচ্ছে 1 মানে C2 বাই E1 ইন্টু 100%। হচ্ছে কোনো যন্ত্রের কর্মক্ষমতা 100% পাওয়া যায় না, কোনো যন্ত্রের কর্মক্ষমতা 80% বলতে 100 একক শক্তি সরবরাহ করলে 80 একক কাজে লাগবে, বাকি 20 একক শক্তি অপচয় হবে। বলের প্রকার পেতে বল দুই প্রকার হয়ে থাকে, সংরক্ষণশীল কনজারভেটিভ ফোর্স এবং অসংরক্ষণশীল বল। তার হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স তার হচ্ছে সংরক্ষণশীল বল কোনো সংস্থা বা সিস্টেমে তার হচ্ছে যান্ত্রিকরা সংরক্ষিত থাকলে সংরক্ষণশীল বা সিস্টেম বা হলে থাকে এর উপর সংস্থার ক্রিয়াশীল বলকে সংরক্ষণশীল বল বলা হয় থেকে অন্যভাবে। তার হচ্ছে এটি পথে তার হচ্ছে বল দ্বারা কৃত কাজের পরিমাণ শূন্য হলে সেই বলকে সংরক্ষণশীল বল বলা হয় থাকে। অতএব যে বল বস্তুর উপর ক্রিয়া করলে তার হচ্ছে গিয়ে তার হচ্ছে প্রাথমিক অবস্থানে তার হচ্ছে বল কর্তৃক কৃত কাজ শূন্য হতে সংরক্ষণশীল বল বলা থেকে বিশেষ বল। তার হচ্ছে বলতে বল আদর্শ বা স্প্রিং এর বিকৃতি প্রতিরোধী বল। সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য। তারপর হচ্ছে এই বল হচ্ছে অবস্থানের উপর নির্ভর করে, তার সংশ্লিষ্ট বল দ্বারা কৃত কাজে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায়। এটি বস্তুকে অনবস্থান হতে স্থানান্তর ফলে কাজের পথের উপর নির্ভর করে না, কেবল বস্তুর আদি ও চূড়ান্তের অবস্থানের উপর নির্ভর করে। সংরক্ষণশীল বলের ক্রিয়া এটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হয়ে থাকে। হচ্ছে পুনঃচক্র মোটর কাজের শূন্য হয়ে থাকে। তার ধরি এম্পরের কোনো বস্তুকে এই অবস্থান হতে বি অবস্থান বি বিন্দুতে স্থাপন করা হলে তার হচ্ছে এতে তার হচ্ছে বস্তুটি উলম্ব এছে তারপর হচ্ছে এই স্থানান্তর 1 2 3 এবং মাধ্যম হচ্ছে অবকাশ জি এর মাধ্যমে হচ্ছে উপর থেকে অবকাশ বলের পরীক্ষা রেখা এবং হচ্ছে বরাবর তার হচ্ছে বস্তু সরানো হয়েছে। তারপর হচ্ছে এই 3 পথের তার হচ্ছে কাজের পরিমাণ ডব্লিউ মাইনাস এম জি এস। তারপর হচ্ছে এই বিন্দু থেকে 1 নং এবং 2 হতে বি বিন্দু হতে এই বিন্দুতে স্থানান্তর হলে তারপর হচ্ছে অবকাশ বলের বিপরীতে যে এইচ এবং ডব্লিউ 1 ইজ মাইনাস এম জি এস এবং অবকাশ বলের পরিবর্তে চলে এসেছে। তারপর হচ্ছে ডব্লিউ 2 ইজ এম জি এস ডব্লিউ 2 বাই প্লাস ডব্লিউ 1 ইজ এম জি এস প্লাস এম জি এস। কাজে অবকাশ বলের সংরক্ষণশীল বল তার হচ্ছে এই বল দ্বারা গৃহীত কাজ পুনরুদ্ধার করা সম্ভব। সংরক্ষণশীল বল দ্বারা বৈশিষ্ট্য অনুসারে একটি সংখ্যা দেওয়া সম্ভব থেকে যেগুলো ক্রিয়া কোনো বস্তুকে তার হচ্ছে এক বিন্দু হতে অন্য বিন্দুতে নিয়ে যেতে হচ্ছে বল দ্বারা ওই বল দ্বারা বল গতিকে শুধু কাছে বিন্দু দ্বারা অবস্থানের উপর নির্ভর করে, পথের উপর নির্ভরশীল করে না। তারপর হচ্ছে সংরক্ষণশীল বল বলা হয় থাকে। মহাকর্ষ বল একটি সংরক্ষণশীল বল সংরক্ষণশীল বল ব্যাখ্যা করে। মহাকর্ষ বল দ্বারা কাজ আদি এবং চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর করে না, গতিপথের উপর নয়। চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর করে, গতিপথের উপর নয়। এই বল দ্বারা তার হচ্ছে কাজে পুনরুদ্ধার করা যায় মহাকর্ষ থেকে। তার হচ্ছে বস্তুকে যে কোনো পথে ঘুরিয়ে আদি অবস্থানে আনলে তার হচ্ছে কাজ শূন্য হয়। তার হচ্ছে তাই মহাকর্ষ বল সংরক্ষণশীল বল হয়ে থাকে। তারপর হচ্ছে অসংরক্ষণশীল বল যে বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে তার হচ্ছে যে কোনো পথে ঘুরিয়ে তার হচ্ছে পুনরায় প্রাথমিক অবস্থান আনলে এই বল কর্তৃক তার হচ্ছে কৃত কাজ শূন্য হয় না, তাদেরকে অসংরক্ষণশীল বলা হয়ে থাকে। উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল, সান্দ্র বল প্রভৃতি। অথবা যে সংস্থা
সিস্টেমে বাধাজনিত বল উপস্থিত থাকে এবং যান্ত্রিক শক্তি তারপর সংরক্ষিত থাকে না, বরং যান্ত্রিক শক্তি অপচয় থাকে। এই ধরনের সংস্থা বা সিস্টেমকে অসংরক্ষিত সংস্থা বলা থাকে। এই বাধাজনিত বলকে অসংরক্ষিত বল বলা হয়। অন্যভাবে একটি পথে তার বল দ্বারা হিতাকাঙ্ক্ষী মোট শক্তির পরিমাণ শূন্য হয় তা বললে তাদেরকে অসংরক্ষিত বলা হতে হয়। অসংরক্ষিত বলের বৈশিষ্ট্য: এই বল দ্বারা শুধু অবস্থানের উপর নির্ভর করে না, একটি বস্তু এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর কাজের উপর নির্ভর করে। তারপর অসংরক্ষিত বল দ্বারা কাজ সম্পর্কে পুনরুদ্ধার করা যায় না। অসংরক্ষিত বলের ক্ষেত্রে যান্ত্রিক সূত্রে নীতিগত সূত্রে সংরক্ষিত হয় না, পুনঃচক্রে মোট কাজ শূন্য হয় না। তারপর তৈরি একটি বস্তু মসৃণ অভিমুখের মেথের উপর এ হতে বি অবস্থানে আনা হলে তার ঘর্ষণ বল গতিটিকে তার অভিমুখের বিপরীতে ক্রিয়া করবে, কাজে এই স্থানান্তর ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। তার কারণ ঘর্ষণ বল একটি গতিবিরোধী বল। তারপর গতিপথে তারপর একটি ক্ষুদ্র সরণ ডিএক্স এবং এই সরণ এফ বল তারপর বিপরীতে সংঘটিত হলে W0 মাইনাস এফ ডিএক্স। এক নম্বর বিন্দু হতে তারপর এই বিন্দু মোট এর উপর কাছে ছোটো ছোটো কাজের সমষ্টি হচ্ছে W1 মাইনাস এফ ডিএক্স। তারপর আবার বি হতে 2 নং তারপর রাজার ক্ষেত্রে ঘর্ষণ বল তারপর বিপরীতে ক্রিয়া করবে ক্ষেত্রে ক্ষেত্রে কাজ হচ্ছে W2 মাইনাস এফ ডিএক্স। উভয় ক্ষেত্রে বিরুদ্ধে তারপর উভয়ের কাছে তারপর ঋণাত্মক এবং তাদের যোগফল শূন্য হবে না, অর্থাৎ W1 প্লাস W2 সমান কখনোই শূন্য হতে পারে না। ঘর্ষণ বল এবং কর্তৃকে তারপর কক্ষিত কাছে পুনরুদ্ধার করা সম্ভব নয়, অর্থাৎ ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে তার বস্তুর বৈশিষ্ট্য অনুযায়ী দেখা যায় যে কোনো বস্তুর এফ তার বিরুদ্ধে তুলতে হলে তার কাজের পরিমাণ হবে মাইনাস এফ এইচ। তখন তাদেরকে সেখান থেকে ছেড়ে মাটিতে আসতে তারপর অবকাশ বল দ্বারা কৃত কাজ হবে প্লাস এফ এইচ। তারপর কোনো বস্তুর তারপর মাটি হতে উপরে ওঠার আবার মাটি হতে অভিকর্ষ বল দ্বারা কাজের পরিমাণ হচ্ছে মাইনাস এফ এইচ এবং প্লাস এফ এইচ শূন্য হবে, অর্থাৎ অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল সংরক্ষণশীল বল, তেমনি বিদ্যুৎ বল, চৌম্বক বল ইত্যাদি সংরক্ষণশীল বল। অপরপক্ষে ঘর্ষণের ক্ষেত্রে ঘর্ষণ বল তারপর বস্তুকে বাধা দেয়, তারপর সেই জন্য তারা বস্তুর দ্বারা কাছে নির্ণীত হয়ে থাকে, অতএব ঘর্ষণ বল হলো অসংরক্ষণশীল বল। ঘর্ষণ বল তার সংরক্ষণশীল বল নয় এখানে ব্যাখ্যা করা। এই ক্ষেত্রে কোনো বস্তু একে বিন্দুতে যাত্রা শুরু করে তার কোনো পথে ঘুরতে আসতে ও বিন্দু ফিরে আসতে কাজ শোনা হয় না। ঘর্ষণ বল দ্বারা কাজ এবং আদি এবং চূড়ান্ত পথের উপর নির্ভর করে না, গতিপথের উপর নির্ভর করে। ঘর্ষণ বল গতিকে পুনরুদ্ধার করা সম্ভব নয়, অতএব ঘর্ষণ বল হচ্ছে অসংরক্ষণশীল বল। সারসংক্ষেপ কাজ: কোনো বস্তুর উপর বল প্রয়োগে কোনো বস্তুর সরণ ঘটলে তার উপযুক্ত বল এবং বলের অভিমুখে সরণের উপাংশের গুণফলকে কাজে বলা থাকে। কাজের একক নিউটন মিটার বা জুল। তারপর শক্তি হচ্ছে কাজ করার সময় থেকে শক্তি বলা থাকে। স্থিতিস্থাপক বল তারপর স্থিতিস্থাপক সীমার বাইরে তারপর কোনো বল প্রয়োগের ফলে কোনো বস্তুর আকার পরিবর্তন ঘটালে তারপর বল অপসারণ করলে তারপর যে বলের কারণে তা আবার বস্তুর পূর্বে আকারটা ফিরে পায় তাদেরকে স্থিতিস্থাপক বল বলা থাকে। ধনাত্মক কাজ বলের দ্বারা কৃত কাজকে ধনাত্মক কাজ বলা থাকে। ঋণাত্মক কাজ হচ্ছে বলের বিপরীতে কৃত কাজকে ঋণাত্মক কাজ বলা থাকে। কাজিন বল তারপর বস্তুর উপর লম্ব দিকে ক্রিয়াশীল বল, তারপর বস্তুর সরণের উপর কোনো কাজ করে না। তারপর সেই ধরনের বলকে কাছের বল বলা থাকে। ভূকেশ বল তার ভূপৃষ্ঠের উপর বা নিকটে অবস্থিত বস্তুটি প্রতিটি বস্তু তার পৃথিবীকে আকর্ষণ করলে তার ভূকেশ বল বলে। গতিশক্তি তারপর কোনো গতিশীল বস্তুর উপর গতির কাজ করছে না বা যে সমতা শক্তি লাভ করে তাদের বস্তুর গতিশক্তি বলা থাকে। স্থিতিশক্তি বস্তু তার অবস্থানের কারণে যে শক্তি অর্জন করে তার বস্তুস্থিত পারস্পরিক অবস্থানের পরিবর্তনের জন্য যে শক্তি অবস্থান করে তাদেরকে স্থিতিশক্তি বলা থাকে। ক্ষমতা কোনো এটি তারপর উৎসের জন্য তারপর হারকে তারপর ক্ষমতা বলা থেকে একক ধরনের কৃতকাজের দ্বারা তার ক্ষমতা পরিমাপ করা হয় থাকে। ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড। তারপর 1 ওয়াট ইকুয়াল টু 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ কাজ ক্ষমতাকে তারপর 1 ওয়াট বলা থেকে 1 কৌশল ক্ষমতা তারপর প্রতি সেকেন্ডে 746 জুল ক্ষমতাকে 1 কৌশল ক্ষমতা বলা থেকে সংরক্ষণ বল, যে বল দ্বারা কোনো বস্তুর উপর ক্রিয়া করলে তারপর তাকে যে কোনো পদ্ধতিতে তারপর ঘুরিয়ে তারপর অর্থনৈতিক অবস্থান আনলে তারপর প্রতি বল গতিকে কৃত কাছে শূন্য হয় তাদেরকে সংরক্ষণশীল বল বলা থেকে। বল কোনো বস্তুর উপর ক্রিয়া অভিমুখ বস্তুর গতি অভিমুখের উপর নির্ভর করবে যে ওই সংরক্ষণশীল বল বলা থেকে কর্মক্ষমতা। তার কোনো বস্তু যন্ত্রের সরবরাহিত শক্তি এবং গাছের উপর নির্মিত শক্তি কর্মক্ষমতা বলা থেকে যান্ত্রিক সংরক্ষণশীল নীতি। শক্তি সামনের শক্তি স্থিতি বা ধ্বংস করা যায় না, একটি উপাদান রূপান্তর করা যায়। শক্তির গতিশক্তি ঘেরে তারপর স্থির শক্তি এবং স্থির শক্তি গতিশক্তিতে রূপান্তর করা যায়। বস্তুর মোটর শক্তি এবং সবসময় স্থির থেকে যান্ত্রিক শক্তি সংরক্ষণ নিতে বলা থেকে বহু নির্বাচনী প্রশ্নের সঠিক বিষয়গুলি সারসংক্ষেপ। সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট কারণ হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয় থাকে। কাজে অভিকর্ষ একক হচ্ছে কেজি মিটার। তারপর কোনো বস্তুর উপর ভরবেগ পি এবং গতিশক্তি কি হলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে কি চলে হচ্ছে পি স্কোয়ার বাই 2m। বৃত্তাকার পথে গুণারত বস্তুর গতির কৃত কাজ শূন্য হয়ে থাকে।
কোনো বস্তুর উপর তুলে কাজের ক্ষমতা বি হলো বি, তারপর হচ্ছে mgb, তারপর হচ্ছে বস্তুর বিভবের মান সর্বোচ্চ হয় থাকে অসীম এবং সর্বোচ্চ মান হয় শূন্য, সর্বোচ্চ মান শূন্য। বৈদ্যুতিক বাল্বের ক্ষেত্রে তা হচ্ছে বৈদ্যুতিক শক্তি তার হচ্ছে অলৌকিক শক্তি রূপান্তরিত হয়ে থাকে, তার হচ্ছে অভিজ্ঞ সহ বলের বিপরীত কাজ হচ্ছে ডব্লিউ সমানুপাতিক এইচ। অভিজ্ঞ সহ বলের বিপরীত কাজ তার হচ্ছে ডব্লিউ সমানুপাতিক এইচ। তার হচ্ছে বস্তুর ভর এবং বেগ উভয় দ্বিগুণ হলে তার হচ্ছে গতিশক্তি পূর্বের 4 গুণ হতে কেন্দ্রমুখী বল দ্বারা কাজ শূন্য হয়। তার হচ্ছে এটি স্প্রিংয়ের সঞ্চিত হলে তার স্থিতি শক্তি সঞ্চিত থাকে। স্থিতি বল দ্বারা বিরুদ্ধে কাজ হচ্ছে ডব্লিউ সমানুপাতিক এইচ স্কয়ার। ক্ষমতা পি হলো ডব্লিউ বাই টি, এফ এস বাই টি ইকুয়াল টু বি বাই এমজিপি। গতিশক্তির মাত্রা এম এল স্কয়ার পার টি স্কয়ার। তার হচ্ছে ধনাত্মক কাজে গতিশক্তি বৃদ্ধি পায় এবং ত্বরণ হয়। চলনসীমা বলের ক্ষেত্রে মোট পূর্ণ চক্রে তার হচ্ছে মোট কাজ এবং কাজের পরিমাণ তার হচ্ছে গতিশক্তি পথের উপর নির্ভর করে শক্তি নির্দিষ্ট বলে থাকে কাজ পূর্ণ উদ্ধার হয়ে থাকে। ওই বলের উদাহরণ তার হচ্ছে অভিকর্ষ বল, তার হচ্ছে বৈদ্যুতিক বল, তার হচ্ছে স্প্রিংয়ের বিকৃতি প্রতিরোধকারী বল। অসীম কিছু বল তার হচ্ছে পূর্ণচক্রের মাধ্যমে হচ্ছে মোট কাজে শূন্য হয়ে থাকে, তার হচ্ছে কাজের মাধ্যমে গতিপথের উপর নির্ভর করে শক্তির নিত্যতা পালিত হয়ে থাকে, কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় না। তারপর হচ্ছে বলে এবং হচ্ছে ঘর্ষণ বল, চন্দ্র বল। তারপর হচ্ছে এটি বস্তুতে হচ্ছে ভূমি হতে উল্লম্বভাবে নিক্ষেপ করা হয়ে থাকে, এসে উচ্চতা হচ্ছে মধ্যে পতিত হয়ে থাকে, তার হচ্ছে লেখাচিত্র নির্দেশ করে। তারপর হচ্ছে গতিশক্তির সর্বোচ্চ এবং সর্বোচ্চ মানের পরিমাণ তার হচ্ছে লেখাচিত্র মান নির্দেশ করা হলো স্থির অবস্থান পর এটি বস্তু হয়ে যাচ্ছে একটি স্থির মান বল ক্রিয়া করা যাচ্ছে বস্তুটি শুরু করে ঘর্ষণ বল এবং হচ্ছে লেখাচিত্র এবং বস্তুর ক্ষমতা কেন্দ্রমুখী তার হচ্ছে বলকৃত কাজ হয়ে থাকে। বস্তুর ভরবেগের মান তার হচ্ছে গতিশক্তি মান হলে 2 মিটার/সেকেন্ড, তারপর হচ্ছে সিঁড়ি বেঁকে তারপর হচ্ছে ওঠার ঋণাত্মক আছে, তারপর হচ্ছে আর নিচে নামা হচ্ছে ধনাত্মক আছে। শক্তির মাত্রা এম এল স্কয়ার পার টি স্কয়ার। বল ও সরণের মধ্যে 0 ডিগ্রি হলে কাজ সর্বোচ্চ হয়ে থাকে, 90 ডিগ্রি হলে সর্বনিম্ন হয়। বল দ্বারা বল মাত্রা সমীকরণ এম এল পার টি কিউব, তার হচ্ছে উচ্চতা ঘনত্ব বিশেষ ঘনকের ক্ষেত্রে এম করে গ্যাসের বিভব শক্তি শূন্য হয়ে থাকে, সমান গতিশক্তি সম্পন্ন 9 গ্রাম এবং 4 গ্রাম। পরের দুটি বস্তু এই অবি এর অনুবেগের অনুপাত হবে 3:2। তারপর হচ্ছে কোনো বস্তুর 100% হলে তারপর গতিশক্তি 300% বৃদ্ধি পায়। কোনো বস্তুর ভরবেগ 100% বৃদ্ধি হলে তারপর হচ্ছে গতিশক্তি 300% বৃদ্ধি পায়। তার হচ্ছে কোনো বস্তুর তার হচ্ছে কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তির অনুপাতকে দক্ষতা বলা হয়ে থাকে। তার হচ্ছে গতিশক্তি 4 গুণ করলে ভরবেগের 2 গুণ বৃদ্ধি পায়। তার হচ্ছে ত্বরণাত্মক কাজে গতিশক্তি বৃদ্ধি পায়, ত্বরণ হয়। তার হচ্ছে বল ও সরণের মধ্যে কোণ থিটা হলে ঋণাত্মক কাজের শর্ত হবে হচ্ছে 180 ডিগ্রি ইজ গ্রেটার অর ইকুয়াল দেন থিটা। তারপর থিটা ইজ গ্রেটার অর ইকুয়াল দেন 90 ডিগ্রি। বলের কাছে ধনাত্মক কাজের শর্ত হচ্ছে 0 ডিগ্রি ইজ লেস অর ইকুয়াল দেন থিটা। তারপর হচ্ছে থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি। কাজের অপেক্ষা একক হচ্ছে কেজি মিটার। তারপর কাজের সর্বনিম্ন মান শূন্য হবে যদি বল চরণের মধ্যে প্রতি 90 ডিগ্রি হতে বস্তুর আকার পরিবর্তন যে স্থির শক্তি লাভ হবে তনুকে লাগিয়ে তারপর পাতকে বাঁকালে তার হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজের উদাহরণ আছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ এবং তড়িৎ বল দ্বারা কৃত কাজ। তারপর হচ্ছে শূন্য কাজের শর্ত হলো স্থির এই 0 তারপর হচ্ছে বস্তুর উপর বল প্রয়োগে তার হচ্ছে স্মরণ না ঘটলে তার হচ্ছে বস্তুর স্থির শক্তিটি নির্ভর করে এবং তার হচ্ছে বড় উচ্চতার উপর বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক কে ছিল বাই এক্স মাত্রা হচ্ছে পার্টি স্কয়ার। তার হচ্ছে একটি ভারী বস্তুকে আনুভূমিকে তার হচ্ছে উপর দিয়ে তার হচ্ছে এক স্থান হতে স্মরণ হলো ঘর্ষণ বলের বিরুদ্ধে কাছে বিলম্বিকা প্রতিক্রিয়া বলের বিরুদ্ধে কাছে। তার হচ্ছে দুটি বস্তুর মধ্যে দূরত্ব বৃদ্ধি করা হলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাছে ঋণাত্মক এবং হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাছে ধনাত্মক এবং হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাছে। তার হচ্ছে আদি ও চূড়ান্ত মানের উপর নির্ভর করে মধ্যবর্তী কোনো মানের উপর নয়। তার হচ্ছে ভি এবং ই এর মধ্যে সম্পর্ক হচ্ছে ই ছোট মানে হচ্ছে ডিবি বাই ডি আর। তার হচ্ছে স্প্রিং সংকোচ এবং প্রসারণের ক্ষেত্রে কাজ স্থির শক্তির প্রকাশের মান হচ্ছে ডব্লিউ হাফ কে এসে। তার হচ্ছে অর্থাৎ স্থির শক্তি বল দ্বারা এবং হচ্ছে কাজের ধরনের বর্গের সমানুপাতিক হয়ে থাকে। তার হচ্ছে উড়োজাহাজে নির্গত বোমা ফাটার পথে তার হচ্ছে ফেটে গেলে মোটা ভরবেগ কমিতে হচ্ছে অভিজ্ঞাসীয় স্থির শক্তি বল দ্বারা সৃষ্ট স্বর্ণের সমানুপাতিক হয়ে থাকে। সিডি অংশের দ্বারা ভরবেগ হবে বি অংশের ভরবেগের 4 গুণ। তারপর হচ্ছে সিডি অংশের বেগে দ্বিগুণ করা হলে এবি গতিশক্তি হবে এবি অংশের 4 গুণ হবে।